তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের কাউসার ভাই। তোমাদের সাথে তোমাদের এসএসসি মডেল টেস্ট মাস্টার ক্লাস বাংলাদেশের বিশ্ব পরিচয় এটার 14 নম্বর চ্যাপ্টার নিয়ে আমরা আজকে আলোচনা করব। বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকীকরণ। তোমাদের বইতে মানে বিজিএস এ যতগুলো চ্যাপ্টার আছে তার মধ্যে সব থেকে সহজ চ্যাপ্টারগুলোর একটা হচ্ছে এটা। আবার সহজ হইলেও সব থেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো একটা এটা। কেন? কারণ ওই যে বললাম, গুরুত্বপূর্ণ হওয়াটা সহজ বা কঠিন হওয়ার সাথে খুব একটা সম্পর্ক রাখে না। গুরুত্বপূর্ণ হয় চ্যাপ্টার তার প্রাসঙ্গিকতা বিবেচনায়। একটা চ্যাপ্টারের শিক্ষা কত বেশি প্রাসঙ্গিক, কত বেশি দরকার, তার উপর ডিপেন্ড করে সেটার গুরুত্ব নির্ধারিত হয়। এটা মাথায় রাখবা। তাহলে আমি বোঝাতে চাচ্ছি এটা এই সময়ের জন্য খুব প্রাসঙ্গিক টপিক। কেন প্রাসঙ্গিক টপিক? মনোযোগ দিয়ে শুনতে হবে, হ্যাঁ। দেখো, আমরা আজকে আসলে আলোচনা করব হচ্ছে পরিবার কাঠামো আর সামাজিকীকরণ। ভাইয়ার অনেক কথা হয়তো তোমাকে একটু ভাবনায় ফেলতে পারে বা একটু কষ্টও দিতে পারে। তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমাদের সাথে তো আমার কোনো পার্সোনাল শত্রুতা নাই, তাই না? তো আমি ভালো কথাই বলবো, তাতে করে যদি তোমার কষ্ট লাগেও তাহলে বুঝবা যে ভাইয়া ভালো কথাই বলছি। ঠিক আছে? পরিবার কাঠামো, এটা নিয়ে কিছু কথা না বললেই নয়। প্লাস সামাজিকীকরণ। তাহলে আমাদের চ্যাপ্টারটা আসলে দুইটা দিকে আমরা বিভক্ত করবো। যে দেখো, এখানেও বিভক্ত করা আছে, এই যে একটা পরিবার কাঠামো আর একটা সামাজিকীকরণ। সুতরাং এটা আমাদের পড়ার জায়গাটাও দুইটা। তাহলে সামাজিকীকরণ একটা অংশ, পরিবার কাঠামো আর একটা অংশ। আমি কেন বলছি আমাদের সমাজে এখনকার সময়ের জন্য খুব বেশি প্রাসঙ্গিক টপিক এটা, তার কিছু ব্যাখ্যা আমি তোমাদেরকে দেব। দেখো, আমাদের দেশে একটা সময় যে কালচার ছিল, আমরা যে কালচার প্র্যাকটিস করছি সেটা এখন আর নাই। যে সামাজিক সোশ্যাল যে কালচারটা আমরা একসময় প্র্যাকটিস করছি সেটা এখন আর নাই। আবার আমাদের যারা মুরব্বী, আমাদের বাবা চাচা মামারা যারা, তাদের যে কালচার ছিল সেটা আবার আমরা পাই নাই। আমাদেরটা আবার তোমরা পাও নাই। তোমাদের সাথে আমার বয়সের পার্থক্য কত আর হতে পারে? এই ধরো, তোমরা যদি 14-15 হও তাহলে কত, 15-16 বছরের পার্থক্য তোমার সাথে আমার। বিগত 10-12 বছরে সামাজিক পরিবর্তনে খুব র্যাপিড একটা ধারা আমরা দেখতে পাইছি। খুব দ্রুত সবকিছু পরিবর্তন হয়ে গেছে। কিভাবে হয়ে গেছে তার উপরে অসংখ্য উদাহরণ আমি তোমাদেরকে আজকে দেব। থট আলোচনা করে তারপরে আমি কোশ্চেনে যাব, যাতে করে তোমার পুরো একটা ভালো প্রিপারেশন হয়ে যায়। দেখো, পরিবার একটা সময় বলা হইতো যে এই যে শিক্ষাটা, পরিবারের যে শিক্ষা, এটাই হচ্ছে আসল শিক্ষা। এখন তুই বলো, ভাই এখন কি এটা বলা হয় না? হ্যাঁ, বলা হয়, কিন্তু শিক্ষাটা নাই। কথাটা আছে, শিক্ষাটা নাই। কেন? কালচার চেঞ্জ হয়ে গেছে। কিরকম চেঞ্জ হয়েছে? ব্যাপক নেগেটিভ ওয়েতে চেঞ্জ হয়েছে। যেমন দেখো, আমি যখন স্কুলে পড়তাম, আমার এসএসসি পরীক্ষা, আমি এসএসসি পাস করছি 2006-এ। 2006 আমার এসএসসি এবং 2008-এ আমার এইচএসসি। আমি আমার স্কুল লাইফের যেসব টিচার, তাদের সাথে আমার এখনো যখন দেখা হয়, তো আমি স্যারদের আসতে দেখলে রাস্তা দিয়ে আমি কাছাকাছি গিয়ে আগেই দাঁড়িয়ে যাই। ধরো স্যার আমার থেকে 10 মিটার দূরে আছেন, আমি স্যারকে দেখে আগেই দাঁড়িয়ে যাই। এমন না যে আমি স্যারকে পাস করে যাই, কিছুটা আগে দাঁড়াই, স্যারের সাথে কথা বলি, ভালো মন্দ জানার চেষ্টা করি। তারপরে স্যার বিদায় দিলে আমি বিদায় নিয়ে চলে আসি। আমাকে উল্টা বুঝো না, আমি আমার সময়টা বুঝাচ্ছি। আমার সময়ের ম্যাক্সিমাম মানুষই আমার মতো। আবার আমার একটা সাইকেল ছিল, বাইসাইকেল, আমি যখন চালাইতাম বাড়িতে থাকতে, এখন তো আর নাই। তো তখন আমি যখন কলেজে পড়ি, আমারটা স্কুল এন্ড কলেজ, মানে একই কলেজ আর কি, একই স্কুল, মানে একই ক্যাম্পাস। একই ক্যাম্পাসে এক পাশে স্কুল এক পাশে কলেজ। তো আমি ধরো এ পাশে স্কুল করছি, এখন এ পাশে কলেজ করি। তো মাঠ তো সেম, তাই না? গ্রামে, আমার এলাকায় ব্রাহ্মণবাড়িয়াতে। তো আমি সাইকেল নিয়ে ঢুকলে এদিক দিয়ে, তো আমার স্কুলের টিচাররা সামনে পড়বেন, কলেজের টিচাররা সামনে পড়বেন, এটাই স্বাভাবিক। আমার মনে আছে আমি কোনোদিন আমার স্কুলের মাঠের ভিতরে আমি সাইকেল, সকালবেলা স্কুলে যখন ঢুকছি, সাইকেল চালানো অবস্থায় আমি এরকম ক্যাম্পাসের কাছাকাছি বিল্ডিং এর সামনে গিয়ে নামি নেই। বিকালবেলা ক্যাম্পাস খালি থাকলে, তখন যদি আমরা গেছি 4টার পরে বন্ধুরা আড্ডা দিতে, তখন তো সাইকেল চালাই ঢুকছি, কোনো সমস্যা নাই। অথবা স্কুল শেষ, আমি তখন স্টুডেন্ট পড়াইতাম, কলেজে যখন পড়ি তখন স্কুলের স্টুডেন্টদের, ছেলেপেলেদেরকে পড়াইতাম।
তো বিকাল বেলা ধরো ওদের ছুটি দিয়ে বের হয়ে আসবো 5:30 6টা বাজে, তখন চালাই বের হয়েছি, তখন কোনো টিচার নাই সামনে। কিন্তু স্কুল টাইমে আমি কখনো এটা করি না, কারণ আমরা এটাই শিখছি যে টিচারের সামনে সাইকেলে বসে প্যাডেল মারা, মোটরসাইকেল চালানো এগুলো বেয়াদবি। কোনো বাহনে রাইড করা এটা চোখে ভালো দেখায় না। এই জন্য আমি এটা করি নাই। রাস্তায় দেখা হলে ধর আমি সাইকেলে আছি, আমি আগে নেমে দাঁড়ায় থাকতাম, স্যার আসতেছে। এখন দেখি স্টুডেন্টরা টিচারের সাথে রাস্তায় হাঁটা অবস্থায় হাই ফাইভ করে, ঠিক আছে, স্যার কেমন আছেন, একটা হাই ফাইভ মেরে দেয়, এরকম করে। তো টিচারও হাই ফাইভ করতেছে, স্টুডেন্টরা হাই ফাইভ করতেছে। কি ব্যাপার কি এটা? ক্লাসে কোনো সেলিব্রেশনের সময়, কোনো আনন্দ কোনো মুহূর্তে স্টুডেন্টের সাথে হাই ফাইভ করা যেতেই পারে, তাকে উৎসাহ দেওয়ার জন্য, বা সে একটা ভালো প্রশ্নের উত্তর দিচ্ছে, তাকে একটা হাই ফাইভ দিলাম, সে খুশি হবে। কিন্তু টিচার রাস্তা দিয়ে হাঁটতেছে, তুমি তারা ক্রস করতেছো, তুমি স্যার কেমন আছেন, সম্ভব? আমি দেখছি এমনটা। তো এখনকার যারা স্টুডেন্ট তাদের মধ্যে এই কালচার গুলো নাই। শিক্ষককে প্রপার সম্মান কিভাবে দেখাইতে হয় এটা তারা জানে না, অথবা জানলেও তারা মানে না। এখন আমি জানি না আসলে কি জানে না নাকি জানলেও মানে না, আমি এটা জানি না। আমার যেটা মনে হয়েছে মোটামুটি 14-15 বছরের শিক্ষক জীবনের অভিজ্ঞতায় আমি যেটা দেখছি সেটা এমন যে ঢাকায় আসার পরে এখানকার ম্যাক্সিমাম ছেলেপেলেদের কালচার হচ্ছে তারা একটা সালাম দেয় ঠিকঠাক, আগে পিছে আর কোনো কিছু ঠিক নেই। টিচার সিঁড়ি দিয়ে নামতেছে, তারাও সিঁড়ি দিয়ে নামতেছে, অলমোস্ট ধাক্কা ধাক্কি অবস্থায়। নিয়ম কি? নিয়ম হলো স্যার উঠতেছে বা সিঁড়ি দিয়ে নামতেছে, সবাই সাইড হয়ে দাঁড়ায় যাবা, স্যার নামবে তারপর তুমি মুভ করবা। না, স্যারের সামনে পিছনে ছেলে পেলে আছে, স্যার মাঝখানে আছে, তাদের বডি ল্যাঙ্গুয়েজে কোনো পরিবর্তন নেই, আড্ডার ভাবে আছে, নিজের মধ্যে গল্প করতেছে, হাঁটতেছে, বেটা বেটা মজা লস বেটা, পাশে কিন্তু স্যার। মানে অদ্ভুত একটা কালচার তোমরা প্র্যাকটিস করছো। এটার খুব ব্লাস্ট হবে একটা বাংলাদেশে। এটাকে বলা হয় তোমার সাংস্কৃতিক অ্যাগ্রেশন, বাইরের অ্যাগ্রেশন। এটা বড় ধরনের ব্লাস্ট আছে সামনে, এটা সমাজকে নষ্ট করতেছে, বুঝছো? তো পরিবার, এক গবেষণায় দেখা গেছে, তোমাকে খুব চমকপ্রদ তথ্য দিব। একটা রিসার্চে দেখা গেছে একটা মানুষের জীবনের 96%, অবাক হচ্ছ, 96% ডেভেলপমেন্ট ডিপেন্ড করে সে তার পরিবার থেকে কেমন শিক্ষা পাইছে তার উপরে। আমি জানি তুমি খুব অবাক হয়েছো। আর বাকি 4% ডিপেন্ড করে সে হচ্ছে তার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব জায়গায় সে কেমন শিখছে তার উপরে। বুঝছো কিন্তু কথা, 96% তুমি তোমার ফ্যামিলি থেকে যা কিছু অর্জন করেছো সেটা তোমাকে পরবর্তীতে পেছন থেকে স্টিমুলেট করবে। এর মানে বড় রেজাল্ট করা, বড় প্রতিষ্ঠানে পড়ায় আসলে সাকসেসের মানদণ্ড না। তোমার পারিবারিক শিক্ষা, ছোটবেলায় তুমি যে শিক্ষাটা পাইছো, তুমি যে কালচারটা, তুমি যে অ্যাটিটিউডটা অর্জন করছো, এটা দিয়ে পরবর্তী সময়ে তুমি এটাকে ফুয়েল হিসেবে ইউজ করে ভবিষ্যতে চলবা। আর তোমার সার্টিফিকেট, তোমার একাডেমিক অ্যাচিভমেন্ট, তোমার বড় স্কুলের ট্যাগ, তোমার বড় কলেজ বিশ্ববিদ্যালয়ের ট্যাগ তোমাকে সাহায্য করবে মাত্র 4%। খুবই অথেন্টিক গবেষণা। আমি যদি সেটাকে রাউন্ড ফিগারে নিয়ে আসি, তাহলে আমি বললাম যে 90% ফ্যামিলি এবং 10% হচ্ছে তোমার আউটসাইড থেকে অর্জন করা নলেজ। তাহলেও দেখো কত হিউজ। এই জন্য যত বড় মানুষ আছে তাদের পরিবারে গিয়ে দেখো একটা ভালো শিক্ষা ছিল, তারা গরিব ছিল কিন্তু একটা শিক্ষা ছিল, একটা চমৎকার দর্শন তার পরিবারের মধ্যে ছিল। একটু খেয়াল করবা, তাদের জীবনের পেছনের দিকে যাবা, পড়তে চেষ্টা করবা, তাদের লাইফকে বুঝতে চেষ্টা করবা, তার এগুলো পাবা। তা আমাদের পরিবার যেটা শিক্ষার সব থেকে আসল কেন্দ্র, তোমাদের একটা কোশ্চেন আছে চ্যাপ্টারে, যে একসময় পরিবার ছিল ধর্মীয় শিক্ষার প্রাণ কেন্দ্র, ব্যাখ্যা করো। এখন ধর্মীয় শিক্ষা নাই, এজন্য ছেলে সন্ত্রাসী হচ্ছে। ঢাকায় পুলিশ অফিসারের মেয়ে গত 3-4 বছর আগে তার বাবা এবং মাকে ঘুমন্ত অবস্থায় জবাই করে দিয়েছিল, এবং ঘুমের ওষুধ খাওয়ায় তাদেরকে অজ্ঞান করছিল, মানে ওষুধ দিয়েছিল, তারা ঘুমাই গেছিল, তারপরে তাদেরকে জবাই করে ওই মেয়ে ওখান থেকে বেরিয়ে আসে। খুব ব্যাপক আলোচনা হয়েছিল এই ঘটনায়, একজন পুলিশ অফিসার ছিলেন তার বাবা। তো চিন্তা করো, একটা মেয়ে তার বাবার গলায় ছুরি দিয়ে দিচ্ছে। তো ভালো পরিবার কে আছে না? হ্যাঁ, ম্যাক্সিমাম পরিবার এখনো ভালো। তো এই যে ডিগ্রেডেশনটা হয়েছে, এখান থেকে আমাদের বের হইতে হবে পজিটিভলি। উন্নত বিশ্ব ওইটা করে, আমরা এটা করব, ভাই উন্নত বিশ্ব আমাদের মানদণ্ড না। তাদের বহু কাজ আছে খারাপ, তাদের বহু কাজ আছে খারাপ। তো তুমি তাকে কেন মানদণ্ড হিসেবে ধরো? আমেরিকার মতো দেশে পর্ন ইন্ডাস্ট্রি একটা টাকা উপার্জনের ইন্ডাস্ট্রি। আমাদের এখানে যেরকম করে তোমার চলচ্চিত্র শিল্প আছে, এফডিসি আছে, সিনেমা হয়, সিনেমা দিয়ে আয় হয়, এখান থেকে সরকার ট্যাক্স পায়। বা ইন্ডিয়াতে যেমন তোমার বলিউড আছে, একটা $1 বিলিয়ন ইন্ডাস্ট্রি, সিনেমা ইন্ডাস্ট্রি, অ্যাজ এ পজিটিভ থিঙ্ক। কিন্তু আমেরিকার মতো দেশে পর্ন ইন্ডাস্ট্রি নামে আলাদা ইন্ডাস্ট্রি আছে,
তারা এগুলো তৈরি করে এবং সারা বিশ্বে এগুলোকে বিক্রি করতেছে, করে তারা টাকা টাকা উপার্জন করতেছে। তুমি এটাকে কি করবা? আইকন বা আইডল হিসেবে নিবা এই থটকে, যে হ্যাঁ পর্ন ইন্ডাস্ট্রি করা যায়, সেটা দিয়ে আমি টাকা উপার্জন করব? খুবই ধ্বংসাত্মক হবে এটা, তাই না? সো একটা দেশ উন্নত বিশ্ব মানে তার সবকিছুকে আমার কপি করতে হবে? নট লাইক দ্যাট। তার মধ্যে ভালো খারাপ অনেক অনেক কিছুই আছে। যেটা আমার মূল্যবোধের জায়গায় হিট করবে সেটাকে আমি বাদ দিয়ে দিব, ওটা আমি নিব না। যেটা আমার ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধের সাথে যাবে সেটাকে আমি নিতে পারি, এর বাইরে হলে তো আমি নিব না। কিন্তু আমরা এটা করি না, আমরা বলি না ওরা তো এটা করে, ওরা এরকম ওরা ওইরকম, so আমরা করবো না কেন? টোটালি মিস্টেক, করা যাবে না এসব। বুঝছো কথা? সো পরিবার ধর্মীয় শিক্ষার প্রাণ কেন্দ্র ছিল এক সময়, এখনো কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় বাবা নামাজ পড়লে ছেলে নামাজ পড়বে, আর ছেলে বাবাকে কোনোদিন নামাজ পড়তে দেখে নাই, এই ছেলে নামাজ শিখবে কই যদি তার উপরে কুদরতি হেদায়েত না হয়? বলো, আমরা বুঝাইতে পারো? একটা ছেলে যদি ছোটবেলা থেকে দেখে আজান হওয়ার সাথে সাথে বাবা নামাজে দাঁড়ায় যায়, তখন সে বুঝতে পারবে এটা তার জন্য একটা রেসপন্সিবিলিটি, এটা কর্তব্য। কিন্তু এখন ছেলে এটা দেখে নাই কোনোদিনও, তারা ওই ছেলেকে এটা প্র্যাকটিস করানো এক প্রকার অসম্ভব হবে। বুঝছো কথাটা? এই জন্য ফ্যামিলিতে ধর্মীয় শিক্ষা, নামাজ, জিকির, রোজা এগুলো থাকা লাগবে। যেমন ধরো আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি, আমি রোজা রাখা শুরু করছি আমার আব্বার ভয়ে। আমি তোমাদের বয়স 9-10 পর্যন্ত আমার মাথায় শয়তান বসতো এবং আমি মাঝে মধ্যে রোজা ভাঙতাম। হ্যাঁ, মাঝে মধ্যেই রোজা ভাঙিয়ে ফেলতাম, সিরিয়াস ছিলাম না আর কি। এবং রোজা ভাঙলে তো খাইতে হবে দিনের বেলা, তো আম্মাকে পটায় টটায় কোনো রকমে একটা ব্যবস্থা করা যাইতো। কেউ চাইতো না আমি রোজা ভাঙি, কিন্তু মাঝে মধ্যে আম্মাকে পটায় আমি খাইতে পারতাম। কিন্তু যেটা দেখতাম ম্যাক্সিমাম টাইমে আমার খাবার জুটতো না। আব্বা স্টেপ নিত যে না, রোজা না রাখলে তারা খাবার দাবার দেওয়া যাবে না। এবং তখন রাগের মাথায় দেখলাম যে সর্বনাশ, রোজা না রেখে তো লস, রোজা না রেখে তো খাইতে পারতাছি না, খাইতে তো দিচ্ছে না, সিস্টেম নাই। তো তখন রান্না করে না, কিছু থাকে না খাওয়ার, তো কি খাবা তুমি? তো তখন রাগের মাথায় বললাম যা, রোজা রাখবো, এই শুরু করে দিলাম। কারণ আব্বা যদি সেখানে আমাকে ফ্লোর দিতেন তাহলে তো আমি ওইটাকে নেগেটিভলি ইউজ করতাম, কিন্তু আমার বাবা সেই সুযোগটা আমাকে দেয়নি। রোজা না রাখলে খাওয়া বন্ধ। এবং আরেকটা জিনিস আমাকে খুব আঘাত করলো, যে কোনোদিন যদি রোজা না রাখি, ইফতারের সময় পাত্তাই দেয় না কেউ, কেউ পাত্তা দেয় না। এটা কর, ওইটা আন, পানি আন, এটা মানে রীতিমতো চাকরের মতো খাটায়। তুই তো রোজা রাখস নাই, তুই এটা আনবি, তুই এটা বাজারে যাবি, তুই মানে, বুঝছো, কোনো ভ্যালু নাই। তো রোজা রাখলে একটা ভাব নিয়ে সম্রাট জাহাঙ্গীরের ভাবে থাকা যায়। আমি রোজা রাখছি, আমার কেউ কিছু বলতে পারবো না, সমাদরটা ভালো পাওয়া যায়, তাইলে তো ঠিকই আছে, একটু কষ্ট করলাম, সমস্যা কি? বুঝছো কথাটা? সো ফ্যামিলি, ফ্যামিলি হচ্ছে এই জায়গাগুলো শেখানোর খুব বেসিক এবং ভাইটাল পয়েন্ট। তো ধর্মীয় শিক্ষার আমি ছোটবেলা থেকে আমার ফ্যামিলিতে আমি মিলাদ মাহফিল দেখছি, জিকির দেখছি, কিয়াম করা দেখছি, আমি এগুলোকে শিখছি, তখন থেকে শিখছি এবং আমি জানি, স্টিল আমি জানি এগুলো। হুজুর না থাকলে কাজ চালাই দিতে পারবো। বুঝতে পারছো ব্যাপারগুলো? সো আমি আমার কথা বলছি মানে যে ওরা আমাকে নেগেটিভলি নিও না, আমি বোঝানোর জন্য বলছি আমি সৌভাগ্যবান যে আমার ফ্যামিলিতে এগুলো ছিল এবং আমি সেগুলোকে আমার ভেতরে ধরে ফেলছি একটা সময় গিয়ে। এখনো তো শার্ট প্যান্ট পরে ঘুরে বেড়াই, সেটা ঠিক আছে, কিন্তু ভিতরে ভিতরে একটা ধর্মীয় কোর আছে আমার। So, এটা ফ্যামিলি থেকে হয়। একটা ফ্যামিলিতে যে চর্চাগুলো একটা বাচ্চা ছোটবেলা থেকে দেখবে, পরবর্তীতে সে সেগুলাকে ওইভাবে প্র্যাকটিস করবে, এটাই সিম্পল। তো এখন আমরা সেগুলোকে আর দেখি না, না দেখার অনেক কারণ আছে, অনেক কারণ, অসংখ্য কারণ, শেষ করা যাবে না বলে। তো এই জন্যই বলছিলাম, কারণগুলো বললে অনেক সময় তোমরা হয়তো বা আমার কথায় কষ্ট পেতে পারো, আই এম সরি, আমি তোমাকে কষ্ট দিতে চাই না। এখন পরিবার জিনিসটা কি বলতো? পরিবার হচ্ছে, যদি তোমাকে দার্শনিক সংজ্ঞা যদি দিই তাহলে মানব জীবনের প্রথম শিক্ষালয়। আর যদি প্র্যাকটিক্যাল সংজ্ঞা দিই তাহলে সমাজের নারী এবং পুরুষ বিবাহ বন্ধনের মাধ্যমে বসবাসের যে ক্ষেত্র তৈরি করে এটাই পরিবার, তাই না? এবং এখানে স্বামী স্ত্রী ছাড়া অন্যান্য সদস্য থাকতে পারেন। অর্থাৎ যারা বিয়ে করলেন, ধরো আমি বিয়ে করছি, আমার স্ত্রী, এখন আমরা দুইজন বাদে আমাদের, আমার বাবা মা অথবা তার বাবা মার কেউ, আমাদের কোনো মুরব্বী কেউ, আমার সন্তানাদি, এরকম মিলে যে ক্ষেত্রটা তৈরি হয় সেটা হচ্ছে পরিবার। এটা একটা সামাজিক প্রতিষ্ঠান। সমাজের সব থেকে আদি প্রতিষ্ঠানের নাম পরিবার। যখন মানুষ দলবদ্ধভাবে বসবাস করতো জঙ্গলে, অসভ্য মানুষ ছিল, তখনও তাদের মধ্যে একটা পারিবারিক চিন্তা ছিল। ওই চিন্তাটা আস্তে 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 আজকে সামাজিকতার লেভেলে আসছে। তো পরিবারের সংজ্ঞা যদি তুমি দাও তাহলে এটা বলবা যে পরিবার হচ্ছে নারী পুরুষ বিবাহ বন্ধনের মাধ্যমে বা জৈবিক চাহিদা মেটানোর উপায় হিসেবে যে ক্ষেত্রটা তৈরি করে, এটা হচ্ছে পরিবার। এখানে সন্তানাদি ছাড়াও যারা বিয়ে করেছে তাদের বাবা মা বা মুরব্বীরা এটা অন্তর্ভুক্ত হতে পারেন।
এখন আসো পরিবারের প্রকারভেদ নিয়ে যদি বলি, পরিবারের প্রকারভেদ বিভিন্ন রকমের আছে। এখন স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে যদি ধরো, এটা খুব ইন্টারেস্টিং। একটা হলো বহু পত্নী, একটা হলো বহুপতি। ডোন্ট মাইন্ড। বহুপত্নী মানে হচ্ছে একজন পুরুষের অনেকগুলো বউ থাকবে। হ্যাঁ, যেমন ধরো কোন কোন সমাজে আছে পুরুষ একজন তার 10টা বউ নিয়ে এসে সংসার করছে। আমাদের ইসলাম তো একসাথে 4টা স্ত্রী রাখার অনুমতি দিয়েছে, এর বেশি না। তো অনেক সোসাইটি আছে যারা অনেকগুলো বউ রাখে। হিন্দুদের আগে ব্রাহ্মণরা দেখা গেছে এক ব্রাহ্মণ মারা গেলে 30টা মেয়ে বিধবা হইতো। খুব বেশি আগের কথা না, এটা 100-150 বছর আগের কথা। এখন হিন্দুরা বহু বিবাহ করে না বললেই চলে। বাট একটা সময় তাদের মধ্যে এটা খুব মারাত্মক ভাবে ছিল। এবং উঁচু বর্ণের হিন্দু যারা, তারা এটা খুব বেশি বেশি করতো। ব্রাহ্মণ দেখা গেছে যে তার বয়স 70, ওই বছরে সে বিয়ে করছে 14 বছরের একটা মেয়েকে, এমন ঘটনা অ্যাভেলেবেল ছিল। এখন আর এটা নাই। এটা বহুপত্নী পরিবার। হ্যাঁ, যদি একটা একজন পুরুষ অনেকগুলো বউ থাকে। বহুপতি পরিবার বলতে গেলে এখন আর দেখা যায় না। তবে একটা সময় চীনের তিব্বতে ছিল এটা। এবং তোমার ইন্ডিয়াতে, দক্ষিণ ভারতে মালাগার নামে একটা জায়গা আছে, মালাগারের টোডা নামে একটা উপজাতি আছে, ওদের মধ্যে ছিল একটা মেয়ে তার অনেকগুলো স্বামী, এরকম। এবং আমি একটা নিউজে দেখলাম, খুব সম্ভবত বিবিসি বাংলার এবং আরো একটা চ্যানেলে, চীনের কোনো একটা এরিয়াতে স্টিল এই টাইপের একটা কালচার আছে। ওখানে বলতে গেলে বিবাহ বন্ধন নাই। হ্যাঁ, একটা মেয়ে এক এক সময় এক একজন পুরুষের সাথে সে হচ্ছে তোমার সঙ্গ দেয়, সময় কাটায়। এবং আহ, পারিবারিক যে বন্ধন, ওটা ওইভাবে বিবাহ বন্ধনের মাধ্যমে তৈরি হয় না চীনে। এমনটা এখনো আছে কোন একটা এলাকাতে, আমি ইউটিউবে খবরটা দেখেছি। এবং খুব সম্ভবত বিবিসি বাংলার মতো একটা ট্রাস্টেবল চ্যানেল এটাকে কভার করেছে, এখানেও দেখছি আমি। এর বাইরেও একটা জায়গায় আমি ঘাটাঘাটি করে দেখছি। তো এগুলো অসভ্য চিন্তা ভাবনা, তাই না? একটা সামাজিক চিন্তা ভাবনার বাইরের চিন্তা এগুলো, তো এগুলো করা যাবে না, এগুলো বাদ। এটা আমরা পরিবারের কি বলে স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে এটা আমরা একটা ডেফিনেশন দেখলাম। এরপরে যদি তুমি কর্তৃত্বের কথা বলো, যে পরিবারের নিয়ন্ত্রণ কার হাতে আছে, ওই জায়গায় কে হচ্ছে ডমিনেট করে, অর্থাৎ পরিবারের সমস্ত লিডিং যে জায়গাটা, এটাকে কে দেখে। তো কর্তৃত্বের কথা বললে পরিবার দুই রকম। একটা হচ্ছে মাতৃতান্ত্রিক, আর একটা হচ্ছে পিতৃতান্ত্রিক। তো বলতে গেলে আমরা যত পরিবার দেখি, সব পরিবারে পিতৃতান্ত্রিক, বাবা লিড করেন। তবে বাংলাদেশে দুইটা উপজাতি আছে, একটা হচ্ছে গারো আর একটা খাসিয়া। এই দুইটা উপজাতি হচ্ছে মাতৃতান্ত্রিক, অর্থাৎ মায়ের পরিচয় সন্তানরা পরিচিত হয় এবং মা হচ্ছে পরিবারের কর্তা। এটা খুব ইন্টারেস্টিং। আচ্ছা, এরপরে আকারের ভিত্তিতে পরিবার। আকারের ভিত্তিতে পরিবার অনেক রকমের হয়, তবে আমরা দুইটাকে বা তিনটাকে খুব ভাইটাল অবস্থায় নিব। সেটা হচ্ছে বলতে পারো ছোট পরিবার বা নিউক্লিয়ার ফ্যামিলি। এটাকে অনুপরিবার বলা হয় না, আমাদের বাংলাদেশে আমরা অনুপরিবার বলি। যেমন স্বামী স্ত্রী আছে, তাদের সন্তান আছে, এটাকে বলে অনুপরিবার। আরটাকে বলা হয় যৌথ পরিবার। আরটাকে বলা হয় বর্ধিত পরিবার। যৌথ পরিবারটা কি? যৌথ পরিবারটা হচ্ছে স্বামী স্ত্রী, তারপরে তাদের বাবা মা, উপরের মুরব্বি থাকবে। বা ধরো দুই ভাইয়ের পরিবার, যেমন আমার গ্রামের পরিবারটা আমার যৌথ পরিবার। আমরা দুই ভাই, দুই ভাইয়ের সন্তানাদি, তার দুই ছেলে, আমার এক মেয়ে, আমাদের স্ত্রী, আমাদের বাবা মা। তো এই হচ্ছে টোটাল একটা, এটা হলো যৌথ পরিবার। আর যৌথ থেকে আরেকটু বড় হলে সেটা বর্ধিত পরিবার। যেমন ধরো আমরা দুই ভাই মিলে পরিবার, এখন যদি সেটা তিন ভাই হয়, তিন পুরুষের পরিবার যদি হয়। অথবা ধরো আমাদের পাশের বাড়িটা হিন্দু ছিল, তাদের একটা সিস্টেম আমি দেখছি যৌথ পরিবার বর্ধিত পরিবারের ব্যাখ্যা তোমাকে দিই। আহ কামিনী, ওনার নাম, হিন্দু এক ভদ্রলোক। ওনার দুই ছেলে, এক ছেলের নাম হচ্ছে চিত্তরঞ্জন, আরেক ছেলের নাম হচ্ছে অবিনাশ। কামিনী প্রায় 100-এর উপরে বয়স হয়েছিল তার, আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন তিনি মারা গেছেন। এই চিত্তরঞ্জনের বয়স আমার আব্বার বয়স থেকে সামান্য বেশি। তিন ছেলে, আরেক ছেলে মেজো ছেলেটা ইন্ডিয়া চলে গেছে। বড় চিত্তরঞ্জন, ছোট ছেলে হচ্ছে তোমার অবিনাশ, আর মেজো ছেলের নাম হরিবোল। হরিবোল ইন্ডিয়াতে থাকে। তো বুঝো, কিন্তু খুব মনোযোগ দিয়ে বুঝবা। তো চিত্তরঞ্জন আর অবিনাশ, এই চিত্তরঞ্জনের ছেলে তাপস বিয়ে করেছে, তার ছেলে মেয়ে আছে, ছেলে আছে। এবং অবিনাশ তার মেয়ে বিয়ে দিয়ে দিছে, ছেলে বিয়ে করছে অল্প কদিন আগে। তো অবিনাশেরও ছেলে আছে, মেয়ে আছে। চিত্তরঞ্জনেরও তোমার 4 ছেলে 2 মেয়ে, অবিনাশের তোমার 2 ছেলে 2 মেয়ে।
তো এখন এভাবে মোটামুটি দেখো, মিস্টার কামিনী, তার ছেলে, ছেলের বউ, নাতি নাতনি, সবাই মিলে বলতে গেলে এখানে 3 পুরুষ। কিরকম? কামিনীর 2 ছেলে, চিত্তর ছেলে, আবার তাপস, সেও তো বিবাহিত। এরকম বড় হলে তারা বর্ধিত পরিবার বলে। অথবা এখানে চিত্ত, অবিনাশ প্লাস হরিবল যদি থাকতো, 3 ভাই মিলে যদি হইতো, তাদের বউ, ছেলে মেয়ে সবাই যদি হইতো, এগুলো হয়তো বর্ধিত পরিবার। 2 পুরুষের বেশি হলে সেটা বর্ধিত হয়। 2 পুরুষ পর্যন্ত সেটাকে বলা হয় যৌথ। বুঝতে পারছো ব্যাপারটা? তো 1 পুরুষও যৌথ হয়। যেমন ধরো আমি, আমার স্ত্রী, সন্তান, আমার বাবা মা, এরকম হলো যৌথ বলা হয়। 2 পুরুষ হলো যৌথ বলা হয়। 3 পুরুষ বা তার বেশি হয়ে গেলে এটাকে বলা হয় বর্ধিত। বাংলাদেশে গ্রামীণ অঞ্চলে যৌথ এবং বর্ধিত পরিবার বেশি, শহরে অনুপরিবার বা নিউক্লিয়ার ফ্যামিলি বেশি। আর এখন সুবিধা সুবিধার কথা যদি বলি, অনুপরিবারের সুবিধা সব থেকে কম, যৌথ পরিবার এবং বর্ধিত পরিবারের সুবিধা সব থেকে বেশি। যদিও তোমরা এটা মানতে চাইবে না, তোমরা বলবে না ভাইয়া একা থাকা ভালো, ইত্যাদি ইত্যাদি। এটাই হচ্ছে সব থেকে তোমার টক্সিক মেন্টালিটি। একটা সন্তান সব থেকে ভালোভাবে বেড়ে ওঠে যদি সে বড় পরিবারে বড় হয়। শেয়ারিং, কেয়ারিং, স্যাক্রিফাইস, কম্প্রোমাইজের জায়গাগুলো তৈরি হয়। বেশি মানুষ দেখে, বেশি জায়গা থেকে শিখে, তার সামাজিকীকরণ খুব স্ট্রং হয়। আর শুধু বাবা মার হাতে বড় হচ্ছে, এটা কিন্তু খুব কঠিন। কারণ ওই বাচ্চারা সামাজিকীকরণ স্ট্রং হবে না। তার সামাজিকীকরণে, তার সোশ্যালাইজেশনে ঝামেলা থাকবে। সে পরবর্তীতে মিশতে পারবে না, অনেক ঝামেলা হয় এগুলোতে। এই জন্য বর্ধিত পরিবার, পরিবার বড় হলে এটার সুবিধা বেশি, মনে রাখো। কিন্তু আমরা হয়তো বা খালি চোখে মনে করি যে না, বিয়ের পরে স্বামী স্ত্রী থাকাটা এটা হচ্ছে অনেক বেশি ভালো। ভালো, কিন্তু এই ভালো আখেরে ভালো দেয় না। তা আমাদের সমাজে এখন এই যৌথ পরিবার বা বর্ধিত পরিবার এগুলো ভাঙছে কেন, অনুপরিবার তৈরি হচ্ছে কেন? হিংসার কারণে। কারণ বিয়ের পরে বউ হচ্ছে জামাইকে বুদ্ধি দেয় যে তোমার মা হচ্ছে আমার কথা শুনে না, বুইরা, তোমার বাপে সারাদিন কাশে, আমার ভাইয়া এসে আমার খালি পেইন দেয়, কাপড় দিয়ে দাও, ভাবি এটা করো ওইটা করো, আমি থাকবো না, আমি আলাদা থাকবো। আলাদা হও। এই গ্রামে এসব চলছে, আর শহরে তো বটেই। এবং এটার একটা আখেরে খুব খারাপ ফল আছে। এই জন্য কম্প্রোমাইজ করে আপন মানুষগুলো একসাথে থাকা খুব জরুরি, মাথায় রাখবা। একসাথে চলতে গেলে কম্প্রোমাইজ করতে হবে, এটাই স্বাভাবিক। তারপর এখন বংশমর্যাদা এবং তুমি যদি সম্পত্তির উত্তরাধিকারের দিক থেকে যদি তুমি বলো, তাহলে এখানেও তোমার আমরা পিতৃসত্রীয়, মাতৃসত্রীয় 2 রকম ভাবে ভাগ করতে পারি। এরপরে বিবাহোত্তর বসবাসের জায়গা থেকে তুমি যদি ধরো, এটা বলতে গেলে 3 রকম: পিতৃবাস, মাতৃবাস, নয়াবাস। বিয়ের পরে আমাদের বাঙালি ছেলেরা বাপের সংসারে থাকে নর্মালি, এটাকে পিতৃবাস বলে। আর যদি মায়ের সংসারে চলে যায়, অর্থাৎ মানে বউয়ের শ্বশুর বাড়ি যদি চলে যায়, সেটা হচ্ছে মাতৃবাস। মানে উল্টা দিক থেকে যদি হয় আর কি, বুঝছো? নবদম্পতি স্ত্রী পিতৃগৃহে থাকলে, না থাইকা যদি স্ত্রীর পিতৃগৃহে, মানে হচ্ছে তোমার বউয়ের বাপের বাড়ি চলে যায়, সেটাকে মাতৃবাস বলে। আর নয়াবাস মানে হচ্ছে বিয়ের পরে আলাদা বাসা নিয়ে থাকা। এটার নাম হচ্ছে তোমার নয়াবাস, মানে নতুন আবাস। শহরে এটা খুব বেশি দেখা যায়। কেন ভাই? তুমি বাবা মাকে চাইলে আলাদা ফ্ল্যাট নিতে হবে কেন? তুমি হয়তো আগে 1000 স্কোয়ার ফিটের বাসায় থাকতা, বাবা মার সাথে 2টা বেডরুম, একটা ড্রয়িং ডাইনিং। বাবা মা এক রুমে থাকতো, তুমি এক রুমে থাকতা, অথবা বাবা মা এক রুমে থাকতো, তোমার 2টা বোন এক রুমে থাকতো। তুমি হয়তো বা ডাইনিংটা বড়, তার এক পাশে ড্রয়িং এর এক পাশে তুমি একটা খাট ফেলায় থাকছো, দ্যাটস ট্রু। বিয়ে করছো, তোমার প্রাইভেসি দরকার, ফাইন। এখন একটা বড় বাসা নিয়ে নাও, 1500 স্কোয়ার ফিটের একটা বাসা নাও, তখন তো 3টা বেডরুম পাবা মোটামুটি, তখন তো হয়ে যায়। না, এটা করবে না। তখন কি করে? তখন বাবাকে মাকে ওই বাসায় রাইখা সে যায় নতুন একটা বাসা নেয়, নিয়ে তার নতুন সংসার পাতে। দিস ইজ নয়াবাস পরিবার। এগুলা ভাই না করা ভালো, বুঝছো? ফ্যামিলির সাথে থাকাটা উত্তম, মাথায় রাখবা এটা। আচ্ছা, হ্যাঁ, এখন তুমি শহরে থাকো, তোমার ফ্যামিলি গ্রামে থাকে, সেটা আলাদা জিনিস। আমি আমার কাজের প্রয়োজনে শহরে থাকি, আমি ছুটিতে গ্রামে যাই, আমি আমার ফ্যামিলিতেই আছি, কাজের প্রয়োজনে এখানে থাকি, আমার মুরব্বীরা আসে যায়, আমার ফ্যামিলিতে যেমনটা হয়। তো এটা আলাদা জিনিস, এটা তো নয়াবাস না। ফ্যামিলি গ্রামে, আমি থাকি শহরে কাজের সূত্রে। আচ্ছা, তারপরে আসো পাত্রপাত্রী নির্বাচনের ভিত্তিতে পরিবার। এটা আমাদের সমাজে, বিশেষত মুসলমান সমাজে এটা নাই। এটা হিন্দুদের সমাজে আছে, গোত্রভিত্তিক বিবাহ। যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, নমশূদ্র, 4 ভাগ। তো গোত্রে ব্রাহ্মণ ব্রাহ্মণের মেয়েকে বিয়ে করবে, ক্ষত্রিয় ক্ষত্রিয়র সাথে বিয়ে হবে, বৈশ্য বৈশ্যর সাথে হবে, শূদ্র শূদ্রের সাথে হবে। এই যে গোত্র, এই গোত্রর ভাগে আবার 2 রকমের আছে: গোত্রের ভিতরেও বিবাহ হয়, গোত্রের বাইরেও হয়। এই গোত্রের বহির্গোত্র এবং অন্তর্গোত্র, অর্থাৎ ব্রাহ্মণ ব্রাহ্মণ, ক্ষত্রিয় ক্ষত্রিয়, এমন যদি হয় তাহলে সেটা হবে অন্তর্গোত্র। আর ব্রাহ্মণের ছেলে বৈশ্যর মেয়েকে বিয়ে করছে, এটা বহির্গোত্র।
এবং বর্ণের ভিতরে থাকা বিয়ের জন্য হিন্দু সমাজ এখন আর সেটাকে অনেকভাবেই আমরা দেখছি সাপোর্ট করা হয় না। হিন্দুরা অনেক লিবারেল হয়ে গেছে এখন, তারা এখন ওই যে ব্রাহ্মণের ছেলে যে বৈশ্যর মেয়েকে বিয়ে করতে পারবে না, এটা তারা এখন আর মানে না। এবং আসলেই না মানা উচিত, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। মানুষ তো মানুষ, সব মানুষ তো সমান, তাই না? আর এখান থেকে অনুলোম প্রতিলোম বলে একটা কথা আছে, এখান থেকে আসছে কথাটা। এই অনুলোম, পাত্র উঁচু বংশ, বুঝছো? আর পাত্রী নিচু বংশ। অর্থাৎ ধরো পাত্র হচ্ছে গিয়ে ব্রাহ্মণ, আর মেয়ে হচ্ছে গিয়ে ধরো শূদ্র। এটা অনুলোম। তাহলে প্রতিলোমটা কি হবে? ঠিক তার উল্টা হবে। মানে এখানে পাত্র নিচু বংশ, আর পাত্রী উঁচু বংশ। অর্থাৎ এখানে পাত্র হচ্ছে ধরো শূদ্র, আর পাত্রী হচ্ছে ধরো ব্রাহ্মণ। বুঝছো কথা? এই হচ্ছে কথা, অনুলোম প্রতিলোম। যদি পাত্র উঁচু বংশের হয়, পাত্রের নিচু বংশের হয়, তখন তারা বলা হয় অনুলোম পরিবার। আর প্রতিলোম পরিবারটা উল্টা, পাত্র নিচু বংশের, পাত্রী উঁচু বংশের, তখন সেটাকে বলে প্রতিলোম পরিবার। কিন্তু ফ্যামিলিতে এগুলো দেখা যায়, যদি এখন এগুলো খুব একটা কি করে না, এরা মেনটেন করে না। এবং ইন্ডিয়াতে আইন করে দিছে যেগুলো চলবে না। তোমার যাকে পছন্দ হবে, যার সাথে তোমার ম্যাচ করবে, বংশ ফ্যাক্টর না, তুমি তাকে বিয়ে করতে পারো। তারপরে আসো পরিবারের কার্যাবলী, এটা বোঝা খুব জরুরি। আমরা একটু পেছনে যাব। পরিবারের কার্যাবলী, অনেক ধরনের কাজ আছে একটা পরিবারের জন্য। তো আমরা যদি বেসিক কিছু কার্যাবলীর বিষয় যদি হিসেব করি, তাহলে 1 নম্বরে আসবে হচ্ছে জৈবিক চাহিদা পূরণ। জৈবিক চাহিদা পূরণ। এখন মানুষ হিসেবে আমরা কামনা বাসনার অধীন, তাই না? সব মানুষেরই তোমার কামনা বাসনা আছে। সহজ করে বললে সেক্সুয়াল ডিজায়ার আছে। একটা ছেলেরও সেক্সুয়াল ডিজায়ার আছে, একটা মেয়েরও সেক্সুয়াল ডিজায়ার আছে। তাহলে সে সেটা কিভাবে মিটাবে? যে যার সাথে যখন খুশি এরকম কিছু, তাহলে পশুর সাথে মানুষের কোনো পার্থক্য থাকলো না। খেয়াল করে বুঝো আমার কথা। আমি তোমাদের বলছিলাম যে আমার কোনো কোনো কথায় হয়তো তুমি আমাকে খুব অবাক লাগবে যে ভাইয়া কত কনজেস্টেড ভাবে বলে, পরিবার নিয়ে বলতেছে, পরিবার ভাঙা যাবে না, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, যেটা ভালো আমি সেটাই বলছি। কুত্তা কুত্তির বিবাহ লাগে না বাচ্চা জন্ম দেওয়ার জন্য, গরুর লাগে না, ছাগলের দরকার হয় না বিয়ের, মানুষের দরকার হয়। মানুষ সামাজিক প্রাণী, মানুষ একটা সোসাইটিকে মেনটেন করে, রাইট? তো এখন জৈবিক চাহিদা যেটা, জীব হিসেবে যে আমাদের চাহিদাগুলো আছে, বিশেষত যে দৈহিক কামনা বাসনা বা সেক্সুয়াল ডিজায়ারের যে জায়গাটা, তাহলে এটাকে ফিল আপ করার সব থেকে বড় উপায় হচ্ছে পরিবার তৈরি করা। এবং পরিবার তৈরি করার মাধ্যমে সেই জৈবিক চাহিদাটা মেটানো। আমি কি বুঝাতে পারছি তোমাদের বিষয়টা? বিবাহ মানে কি? বিবাহ মানে হচ্ছে একটা ছেলে এবং একটা মেয়ের পক্ষ, দুই পক্ষকে পছন্দ করে সামাজিক আচার অনুষ্ঠানের মাধ্যমে ধর্মীয় বিধি মোতাবেক তাদেরকে একত্রে বসবাস করার, তাদেরকে একত্রে জৈবিক চাহিদা মেটানোর অনুমতি দেয়। যেটার দ্বারা তারা সন্তান সন্ততি উৎপাদন করে পরবর্তী তাদের আবার কি বলে পরিবারের সংখ্যা বৃদ্ধি করে। এটা হচ্ছে সভ্যতার ধারা, তাই না? তো এটা সিম্পল জিনিস। এই জন্য জৈবিক চাহিদা মেটানো এটা পরিবারের প্রধানতম কাজ। মাথায় রাখবা এটা। তো তারপরে যদি আমরা আরো আরো কাজ যদি দেখি, তাহলে তোমার সন্তানের ভরণ পোষণের যে বিষয়টা থাকে, একটা সন্তান জন্ম লাভ করবে, পারিবারিক মাধ্যমে তার ভরণ পোষণ হবে, এটা তো স্বাভাবিক। উন্নত বিশ্বের সিস্টেম তো ধরো দেখা গেছে বিয়ে হইলো না কারো, যে বাচ্চা জন্ম দিয়ে বসছে। আমরা যেটাকে উন্নত বিশ্ব বলি আর কি। তো সরকার তার জন্য কি টাকা পয়সা দেয়। এখন উন্নত বিশ্ব এটা করে, তুমি বলবা যে এটা খুব উন্নত কাজ। উন্নত বিশ্বের সব কাজ উন্নত না, কিছু কাজ আছে ডাস্টবিনের মতো। তারপরে হচ্ছে তোমার ফাইন্যান্সিয়াল বা অর্থনৈতিক কর্মকাণ্ডের কিছু কিছু বিষয় থাকে। যেমন ধরো গ্রামীণ কৃষি বা ব্যবসা বা এই জাতীয় যে কাজগুলো হয়, এগুলো পরিবারকে কেন্দ্র করে হয়। একটা পরিবারের 10 বিঘা বা 20 বিঘা জমি আছে, বা 50 বিঘা জমি আছে, তার উপরে চাষবাস, তার যে যত কাজকর্ম আছে, এগুলো পরিবার কেন্দ্রিক হয়। তারপরে শিক্ষাদান, এটা অনেক বড় ভাইটাল একটা পয়েন্ট। একটা শিশু বড় হবে, পরিবারে থাকবে, পরিবারের সদস্যদের সাথে সে খেলবে, বড় হবে। এই পারিবারিক শিক্ষার মাধ্যমে সে হচ্ছে বড় হবে। এরপরে বিনোদন, স্বাস্থ্যসেবা, নানান ধরনের কাজ কারবার আছে, খুব সিম্পল, এগুলো তুমি জানো, বুঝো, অসুবিধা নেই। বাংলাদেশের গ্রাম এবং শহরে পরিবারের ভূমিকার জায়গাগুলো নিয়ে আমরা আলোচনা করবো না, দরকার নেই, তুমি এগুলো পারবা। এখন পরিবারের প্রভাবটা আমাদের উপরে কতটা, কত ভাবে, সেটা একটু বলি।
একটা মানুষ কত বেশি সামাজিক, একটা মানুষ কত বেশি ধার্মিক, একটা মানুষের ভ্যালু বা মূল্যবোধ কত ভালো হবে, এটা ডিপেন্ড করে তার পারিবারিক শিক্ষার উপর। আমি তোমাদের থেকে অনেক বেশি মানুষের সাথে মিশেছি, আমার বয়স তোমাদের থেকে বেশি, তাই তোমরা এখনো স্কুলে পড়ো, আমি স্কুল কলেজ ইউনিভার্সিটি লাইফ পার করছি, তাহলে আমি অনেক বেশি মানুষ দেখেছি আমার লাইফে, তাই না? অনেস্টলি স্পিকিং, তাদের মধ্যে আমি ব্যাপক ডাইভার্সিটি দেখছি। প্রত্যেকটা মানুষই আলাদা, সবাই ইউনিক। তাদের মধ্যে আমি ব্যাপক ডাইভার্সিটি দেখছি। ফর এক্সাম্পল, আমি আমার এমন কাছের মানুষও দেখছি, কাছের মানুষ মানে আমার মানে ইউনিভার্সিটি বা আমার কাজের ক্ষেত্রে সূত্রে পরিচিত হয়েছে, বন্ধু বান্ধব এই সূত্রে বলছি, ডোন্ট মাইন্ড। তুমি তার সাথে এক টেবিলে খাইতে বসছো, তার ভাত মাখা দেখলে তোমার খাওয়া বন্ধ হয়ে যাবে। সে বিশ্ববিদ্যালয়ে পাশ করা কিন্তু, বুঝতে পারছো, সে কিন্তু ডিগ্রিধারী, কিন্তু ও যখন ভাত মাখতেছে, মনে হচ্ছে যে তুমি মানে কি বলবো, একটা বিস্তর অবস্থা। তার ভাত মাখা, তার মুখে ভাত নেওয়া, চিবানো, গিলা, এসব দেখলে তোমার খাওয়া স্টপ হয়ে যাবে। বিশ্রী অবস্থা। পৃথিবীতে যতগুলো শিল্প আছে, শৈল্পিক কাজ আছে, তার মধ্যে সব থেকে হাই লেভেলের শিল্পের একটা হচ্ছে মানুষের খাওয়া। তোমরা জানো কিনা? রুচিশীল মানুষরা কি করে? তারা 100 টাকার খাবারটাকে 300 টাকা খরচ করে ডেকোরেটেড অবস্থায় উপস্থাপন করে, শৈল্পিক ভাবে সাজিয়ে গুছিয়ে বসে সাজিয়ে গুছিয়ে খায়। এটাই হচ্ছে ভ্যালু। তো বিশ্ববিদ্যালয়ে পাশ করা মানুষ ভাত খাচ্ছে, তুমি তার খাওয়া দেখলে তুমি স্টপ হয়ে যাবে, আর পারবা না তুমি। তাহলে এটা কেন হইলো? ইউনিভার্সিটি কাউকে ভাত খাওয়া শেখায়? ভার্সিটির কোর্সে আছে নাকি কোথাও যে এইভাবে ভাত খেতে হয়? নাই তো। এটা তার ফ্যামিলি তাকে শিখানোর কথা ছিল, ফ্যামিলি শিখায় নাই, সে শিখে নাই। বুঝতে পারছি কথাগুলো? তো এটা একটা বিরাট জিনিস। আবার আমি এমন অনেক দারুণ দারুণ বন্ধু বান্ধব দেখেছি আমার, যাদের খাওয়ার স্টাইল খুবই শৈল্পিক, খুবই দারুণ, অসাধারণ, খুব সুন্দরভাবে তারা খাচ্ছে। তারা তাদের তরকারিতে ঝোল আছে, কিন্তু আঙ্গুলের অর্ধেকের উপরে সেই ঝোল আসে না। আঙ্গুলগুলো মানে এই তো আঙ্গুল না, এই যে দেখো আঙ্গুলের অর্ধেকের উপরে তার হাত আমি ভিজতে দেখিনি, এই পাশে তো ভেজা অনেক পরে। আঙ্গুলের এই এই যে এখানে যে করাটা আছে, যে গুনি আমরা, এর উপরে আমি তার ঝোল উঠতে দেখি নাই। মাশাল্লাহ, সুন্দর খাচ্ছে, খাওয়ার কোনো সাউন্ড নেই, সুন্দর করে চিবাচ্ছে। এটা একটা শিল্প, এটা সে জানে। এই শিক্ষা তাকে তার ফ্যামিলি দিয়েছে। বুঝাতে পারছি বিষয়গুলো? তো ভ্যালু, কথাবার্তা, সহযোগিতা, সহমর্মিতা। আমি আমার একটা বন্ধুর কথা বলি, তোমাকে বোঝানোর জন্য বলছি, আমি তার বদনাম করছি না। আমরা তখন একসাথে থাকি, ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের কথা। তো ধরো বিকালবেলা মেসে থাকতাম আমরা তখন। তো বিকালবেলা অনেক সময় মুড়ি খাওয়ার একটা প্রচলন ছিল তখন আমাদের মধ্যে। মুড়ি আর হচ্ছে ছোলা বা চানাচুর দিয়ে আমরা অনেক সময় মাখায় খাই না। এখন অনেকে আমার কথা শুনে বলবো, ভাইয়া আমার খাইতে ইচ্ছে হইতেছে ভাই, ঠিক আছে খাও। তো ধরো আমরা তখন থাকতাম হচ্ছে 4 4 8 জন। মাঝে মধ্যে মাথায় আসছে চল আজকে খাই। তাহলে কত করে? টাকা তোল, 10 টাকা করে। 8 10 80। তখন তো আমি 11 12 13 সালের কথা বলছি। এখনকার মতো তত দাম ছিল না কিছু। 10 টাকার মুড়ি আনলে আর 70 টাকা দিয়ে ছোলা বা পেঁয়াজু টেয়াজ আনলে ইনাফ। তো তখন এই 10 টাকা চাঁদা তোল, অথবা এই 20 টাকা করে নেই সবাই, অথবা 15 টাকা করে নেই, এটা খাবো বিকেলের নাস্তা। তো হ্যাঁ ঠিক আছে, এই যে টাকা দিচ্ছি। একজন যা নিয়ে আসে, তারপরে মেখে টেখে সুন্দর খাওয়া, মোটামুটি সপ্তাহে 2 3 দিন হইতো। আমার একটা ফ্রেন্ড ছিল, ও বলতো, বন্ধু আমি খাবো না রে, না বন্ধু আমি খাবো না। ঠিক আছে, এখন একজন খাবে না, ওর তো টাকা চাইতে পারি না তার, যে তুই খাবি না, তোর টাকা দে, এটা তো বলা যাবে না। সে ওই চাঁদা তোলার সময়, বন্ধু আমি খাবো না। ওকে। তো আমরা বাকিরা চাঁদা তুলে নিয়ে আসছি, নিয়ে এসে ধরো মাখাচ্ছি টাকাচ্ছি। এখন খাওয়ার সময় হইলে তোমরা 7 জন বা 6 জন বা 8 জন মানুষ, একজন খাবে না, বাকিরা তোমরা মাখছো খাবা, তাকে তো অফার করতে হয় যে একটু খা। অফার করতে হয় না? সে তো এটা বলে নাই যে আমার ডাক্তারের নিষেধ আছে, এটা তো সে বলে নাই। যেটা আমার খাওয়া নিষেধ, এটা খাইলে আমার অসুখ হয়, এটা সে বলে না, বলছে আমি খাবো না। তো তারা আমরা অফার করতাম যে মাখা টাকা প্রায় শেষের দিকে আমরা শুরু করব, যেতে নাম ধরে বলতাম যে এই আয় একটু খা। এবং বিশ্বাস করো, আমি আমি আমার বিভীষিকাময় স্মৃতি, আমি বলতে পারেন এটা, এটা বললে সে আয়সা সবার আগে শুরু করতো, হামলে পড়তো।
এই চিন্তা এটা এখানে কিভাবে আসে যে আমি কন্ট্রিবিউট করি নাই কিন্তু সবার আগে যায় খাবো? খাবো না, ঠিক আছে, আলাদা জিনিস, বুঝলাম তুই খাবি না, মানলাম। তোর অফার করছে, তুই 2-3 বার শোন, ওরা শুরু করলে মাঝখান দিয়ে এসে এক মুঠ খা, ঠিক আছে, থ্যাংক ইউ। এটা মোটামুটি মানা যায়, মোটামুটি। কিন্তু প্রপার হওয়া কি উচিত ছিল? প্রপার কোনটা? প্রপার হলো এটা, আমি খাবো না, তবে আমি 10 টাকা দিব। এবার সামাজিকতা শিক্ষা দিচ্ছি, আমি খাবো না, এটা আমি জানি, কোনো কারণে আমার ভালো লাগে না, বা হোয়াট এভার ইট ইজ, আমি খাবো না, হ্যাঁ ঠিক আছে, 10 টাকা আমি দিলাম। মাখা টাকা হইলো, তারপর আমি এক মুঠ খাবো সবার সাথে, খায় বলবো দোস্ত আমার এটা খুব ভালো লাগে না, তোরা খাও, সুবিধা নেই, অথবা আমি এটা কম খাই। এটার নাম হচ্ছে সামাজিকতা। 10 টাকা আমি দিব, 10 টাকা ফ্যাক্টর না, এটা দিতে হবে, দিস ইজ সোশ্যাবল বিহেভিয়ার। না বলে সে বলছে খাবে না, টাকা সে দিবে না তাই, কিন্তু পরে খাওয়ার সময় সবার আগে আমি বলতে পারি না, এই জাতীয় ঘটনা আসলে ওর কথা আমার মনে পড়ে। বুঝছো, এগুলো পারিবারিক শিক্ষার অভাব। আবার আমার বন্ধুদের মধ্যে আমি এমন বন্ধুও দেখছি, আমার এক বন্ধু আছে, ওর নাম রাসেল, তোমরা যদি কেউ থাকো, আমাকে যদি চিনতে পারো আর কি, তাকে, চট্টগ্রাম ডক্টর খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়ের টিচার রাসেল, বাংলার টিচার, আমার ফ্রেন্ড, আমরা একই সাথে থাকছি একটা সময়। তো রাসেল মনে হয় এখন ট্রেনিং করে ময়মনসিং এ, যদি আমার কোনো স্টুডেন্ট শুনতেছো আমাকে ওই জায়গায়, এমন যদি কেউ থাকো, ইউ ক্যান রিলেট ইট। একটা সময় ছিল, মানুষের জীবনে গুড টাইম ব্যাড টাইম থাকে না? থাকে, সবার জীবনেই থাকে। তখন হুমায়ুন আহমেদের গল্পটা শুনবা, আমেরিকা যাওয়ার পরে উনি টাকা নাই তো ফ্রেঞ্চ টোস্ট খায়, সকালেও ফ্রেঞ্চ টোস্ট, দুপুরেও ফ্রেঞ্চ টোস্ট, রাতেও ফ্রেঞ্চ টোস্ট, রেস্টুরেন্টে বসে খায়। তো এটা তো তোমার খাবার শুরু করার আগে মানুষ একটু খায়, এজ এন অ্যাপিটাইজার, এটা মেইন ডিশ না। তো রেস্টুরেন্টের সবাই তাকে দেখলো যে খুব কষ্টের মধ্যে আছে মনে হয় লোকটা, 3 বেলা দেখলে ফ্রেঞ্চ টোস্ট খাচ্ছে। তো একদিন রেস্টুরেন্টে গেলেন, তারপরে উনি অর্ডার দিতে হয় নাই, ওরা বিশাল একটা ডিশ, অনেক দারুণ দারুণ ফুড রেডি করে তাকে নিয়ে আসছে, সামনে দিয়ে বলছে দেখো, সবার জীবনেই গুড টাইম ব্যাড টাইম এগুলো আছে, তুমি হয়তো খারাপ সময় পার করছো, ইটস ওকে, কোনো অসুবিধা নাই, এটা আমাদের পক্ষ থেকে আজকে তোমার, এটা তোমার জন্য আমাদের একটা, বলতে পারো সেলিব্রেশন, খাও। হুমায়ুন আহমেদ নিজে বলছেন তার সাক্ষাৎকারে এই কথাটা, আমেরিকা যাওয়ার পরে তার প্রথম স্মৃতি এটা, যদি তিনি পড়তে গেছিলেন তখনকার সময়। আমার জীবনে এরকম গুড টাইম ব্যাড টাইম ছিল, অনেস্টলি স্পিকিং। তো আমার যখন ব্যাড টাইম ছিল, এমনও হয়েছে কখনো কখনো সকালবেলা বুয়া আসতো না, আমরা বাইরে নাস্তা করতাম, যে এখন আমার নাস্তা করার টাকা নাই, বা কখনো ধরো আমার কাছে 15 টাকা আছে, ক্যাম্পাসে যাইতে হবে, নাস্তা করা যাচ্ছে না। হ্যাঁ, ভার্সিটিতে তোমরা পড়লে বড় হইলে বুঝতে পারবে এগুলো, এমন হয়তো কখনো কখনো। তখন আমার বন্ধু রাসেল কি করতো, ও আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করতো, আমি যাইতাম না, আমি কোনো কোনো সময় আগে বের হয়ে অন্য জায়গায় চলে যেতাম। তো সে আমার জন্য নাস্তা নিয়ে আসতো আসার সময়, আমার যদি যেদিন নিতে পারতো না, তবে আমাকে পাইতো না যাওয়ার সময় বাইরে সকালবেলা, সে নাস্তা নিয়ে আসতো, নিয়ে এসে আমার বলতো খাও, এটা করো কেন, সবকিছু ঠিক হয়ে যাবে, ইটস ওকে, কোনো অসুবিধা নেই। বুঝতে পারছো, এটাও কিন্তু বন্ধু, যে হচ্ছে আমি যাচ্ছি না, বা আমি কুইট করছি, ও আমাকে নিয়ে যাবে, এই জন্য একজন আমাকে নাস্তা করাবে বারবার নিয়ে, এটা তো হয় না। তো সে তখন আমাকে নিতে না পারলে নাস্তা নিয়ে আসছে, এমনও ঘটনা আছে তার, নাস্তা নিয়ে আসছে, নিয়ে এসে রাখছে। তো এটাও কিন্তু বন্ধু, রাসেলও বন্ধু, আর একটা যেটার কথা বলছি ওইটাও বন্ধু, যে হচ্ছে 10 টাকা দিবে না, চাঁদা দিবে না, কিন্তু আয়সা হামলে পরে খাবে। আমি তোমাদেরকে তোমার মূল্যবান সময় নষ্ট করে গল্পগুলো এই জন্য বললাম, এগুলো কেউ তোমাকে বলবে না, এখানে যে কত বড় শিক্ষা আছে এটা তুমি চিন্তাই করতে পারবে না। কথা বুঝছো? তো এগুলো হচ্ছে ব্যাপার। তো আমিও চেষ্টা করছি পরবর্তী সময় রাসেলের জন্য কিছু করার, আমিও চেষ্টা করছি তার ঋণ শোধ করার, এবং কিছুটা হলেও পারছে কিনা আমি জানি না, তবে আমি চেষ্টা করছি, আমি কি করছি সেটা আমি বলবো না, তবে আমি চেষ্টা করেছি ইনশাল্লাহ, এবং ভবিষ্যতেও চেষ্টা থাকবে আমার, আরো আরো যদি ওর জন্য করা যায়। বুঝছো কথা? সো এগুলো ভাইয়া, ভ্যালু এগুলো কোথায় ক্রিয়েট হয়? এগুলো ক্রিয়েট হয় তার ফ্যামিলিতে, একটা মানুষ তার পরিবারে এগুলো শিখে। বুঝতে পারছো? মাথায় রাখবা। তো পরিবারের কর্মকাণ্ড, বা পরিবারের যে অ্যাক্টিভিটিস গুলো আছে, বা সামাজিক মূল্যবোধ গুলো আছে, বা সমাজ জীবনের যে শিক্ষা আছে, এটা মানুষ ফ্যামিলি থেকে লাভ করে, মাথায় রেখো। সামাজিকীকরণের সব থেকে বেসিক এন্ড ভাইটাল পার্ট মানুষ পরিবার থেকে শিখে। এখন প্রশ্ন হচ্ছে ভাই, সামাজিকীকরণটা কি? এক কথায় যদি বলি, সামাজিকীকরণ হচ্ছে মানব সমাজে চলার মতো উপযুক্ততা অর্জন করা, তুমি নিজেকে সোসাইটির জন্য এলিজিবল করে তৈরি করবা, দিস ইজ সোশ্যালাইজেশন। বুঝতে পারছি কথাটা এক কথায় যদি বলি?
সেটা কেমন? আমি পরিবারে জন্মগ্রহণ করছি, সেখান থেকে আমি শিখবো কি করে স্যাক্রিফাইস করতে হয়, কি করে ফ্যামিলিতে মেহমান আসলে বিছানা ছেড়ে দিতে হয়, বা আমি এই বালিশটা ছাড়া ঘুমাইতে পারি না, বাট মেহমান আসছে আমি তাকে বালিশটা ছেড়ে দেব। বুঝতে পারছো? কথাগুলো মনোযোগ দিয়ে বুঝবা। বা দুইটা তিনটা ভাই বোন বড় হচ্ছে, বড় কি করে ছোটর জন্য কম্প্রোমাইজ করবে, এই জায়গাগুলো। তারপরে বড়দের সাথে কি করে ব্যবহার করতে হয়, আচরণ করতে হয়, এটা ফ্যামিলি শিখাবে। বাইরে তোমার টিচারের সাথে তোমার আচরণ কেমন হবে, তোমার বন্ধুর সাথে তোমার আচরণ কেমন হবে, বন্ধুর বাবার সাথে তুমি কিভাবে কথা বলবা। দিস ইজ ভ্যালু, মূল্যবোধ। মানে কার ব্যাপারে তুমি কোন অ্যাটিচিউডটা শো করবে। অ্যাটিচিউড মানে এখন আবার তোমরা এই টিকটকের যুগে যেগুলো দেখে এসব না। অ্যাটিচিউড মানে দৃষ্টিভঙ্গি, আচার আচরণের সমষ্টি, চরিত্র। সো এই ভ্যালুটা আমার টোটাল সামাজিকীকরণটা তৈরি করে। ভ্যালু হচ্ছে একটা আমার ভেতরকার আদর্শ, আইডিওলজি, নর্মস, আমার চিন্তা। আমি কাকে কেমন ভাবে ট্রিট করি, আমার ছোটর সাথে আমি কেমন, আমার সমবয়সের সাথে আমি কেমন, আমার মুরব্বীর সাথে আমি কেমন, আমার বাবা মার সাথে আমি কেমন, আমার টিচারের সাথে আমি কেমন। দিস ইজ ভ্যালু। আমরা বন্ধুরা যখন কথা বলি, যেভাবে যে ভাষায় যে টোনে কথা বলি, আমার টিচারের সাথে আমি সেভাবে কথা বলি না। আমার পাড়ার আঙ্কেল যিনি আমার পাশের বাসায় থাকেন তার সাথে আমি সেভাবে কথা বলি না। সো দিস ইজ ভ্যালু। আর ভ্যালুটা আমার সামাজিকীকরণটাকে তৈরি করে। সামাজিকীকরণ একটা জীবনব্যাপী প্রক্রিয়া, আমরা সারা জীবনের ভিতর দিয়ে যাই। এটা শিখা শুরু হয় ফ্যামিলিতে, মৃত্যু পর্যন্ত আমরা এগুলোকে শিখি। আর সামাজিকীকরণটা কি তাহলে এক কথায়? সমাজে বসবাসের উপযুক্ততা অর্জন। একজন সামাজিক মানুষ হিসেবে নিজেকে তৈরি করার জন্য যেসব সোশ্যাল বিহেভিয়ার তুমি প্র্যাকটিস করো, যেগুলো তুমি আয়ত্ত করো, যেগুলো তুমি এক্সারসাইজ করো, সহজ কথায় এটাকে বলে সোশ্যালাইজেশন বা সামাজিক। তুমি সামাজিক হয়ে উঠছো, এটা বোঝা গেছে কথা? এক কথা যদি যদি বলি আর কি, তোমাকে বিষয়টা সংক্ষেপে যদি এই থটটা তোমাকে ধরায় দিই। এরপরে গ্রামীণ এবং শহর সমাজের সামাজিকীকরণ প্রক্রিয়াটা আলাদা। শহরে একটু কমপ্লেক্স, গ্রামে একটু সরল, আমরা জানি। আজকাল গ্রামেও একটু কমপ্লেক্স হয়ে গেছে সবকিছু, তবে এটা ডিশ অ্যান্টেনার যুগে এটার কারণে হয়েছে, নাহলে হইতো না। শহরে হওয়ার কারণ, গ্রামে হওয়ার কারণ হচ্ছে ওই যে শহরের ম্যাক্সিমাম সুবিধা এখন গ্রামে পৌঁছে গেছে। তা স্টার জলসা জি বাংলা এরা দেখে এবং হিংসা শেখানো শুরু হয়েছে। তো তবে কমপ্লেক্স হলেও কিছুটা তুলনামূলক তুমি যদি দেখো, শহর থেকে গ্রামের জীবন অনেক সরল, সামাজিক বন্ধন সেখানে অনেক বেশি স্ট্রং। শহরে হয়তো এই পাশের ফ্ল্যাটের মানুষ ওই পাশের ফ্ল্যাটে কে আছে 2 মাস পরে জানে, এমন এমন বাড়িও আছে। অথবা ওইভাবে একই বিল্ডিং এ থাকে, খুব একটা যাতায়াত হয় না, ব্যস্ততার কারণে হোক আর নিজের স্বার্থের প্রশ্নে হোক। গ্রামে কিন্তু একই বংশের হওয়া লাগে না, পাড়া প্রতিবেশী হইলেই দেখবা একটা ভালো বিহেভিয়ার, ভালো একটা তোমার সামাজিক সিস্টেম তারা কিন্তু প্র্যাকটিস করে। শহরে আমি এমন দেখছি যে বাসায় বিয়ে হচ্ছে, তোমার ওই ধরো বাসাটা দোতলায়, 3 তলার লোকজনকে ওরা ইনভাইট করে নাই। আমি দেখেছি এটা, অনেস্টলি স্পিকিং। দোতলায় বিয়ে হচ্ছে, 3 তলার কাউকে সে ইনভাইট করে নাই। কিন্তু গ্রামে এমনটা হবে না। গ্রামে বংশের হওয়ার দরকার না, তোমার প্রতিবেশী এসে ইনভাইট পাবেই পাবে। যদিও এখন বললাম তো স্বার্থের জালে কিছুটা আবদ্ধ হয়েছে, বাট আমি দেখেছি সেটা আমার আমার সময়কার কি মানে, এগুলো আমি মিস করি। আমি তোমাকে আমার ব্যক্তিগত জীবন থেকে একটা উদাহরণ, অনেকগুলো ঘটনা তো বলছি, একটা ঘটনা বলি। আমার মামা, আমার আম্মার ফুফাতো ভাই, তাদের সাথে আমাদের পারিবারিকভাবে কিছুটা ক্ল্যাশ ছিল। এটা মনে হয় আমার কত 5 6 ওই সময়ের কথা। তো একটু দূরত্ব আছে আর কি, আমি চলাফেরা আছে, কোনো সমস্যা নাই, একটু মানসিকভাবে একটা একটা জায়গায় দূরত্ব আছে, থাকে আত্মীয়দের মধ্যে। তো মামার মেয়ে, তার মেজো মেয়ে, খুশি, খুশি আপুর বিয়ে হচ্ছে। তো এখন আমরা ঘোষণা দিয়েছি আমরা বিয়েতে যাব না। দাওয়াত পাঠাইছে আমাদের বাড়িতে, এসে দিয়ে গেছে, আমরা সামহাও জানাইছি তাদেরকে আমরা যাব না বিয়েতে, কারণ একটা জায়গায় একটু ঝামেলা আছে তাদের সাথে আমাদের। আমার পরিষ্কার মনে আছে, আমার নানু তখন বেঁচে। তো মামা রাতের বেলা আইসা ঘরে ঢুইকে আমার নানুর পায়ে জড়ায় ধরে বসে রয়েছে। পরিষ্কার মনে পড়ে আমার, এটা আমার চোখের সামনে ঘটনা। বুঝা গেছে? এখন আমার আম্মা তো তার ছোট বোন, ছোট বোনের কাছে বোনের কাছে এসে সরি বলাটা কেমন লাগে না? তো এখন তার মামি জীবিত আছে, তার মামাতো ফুফাতো ভাই বোন, মামির পায়ে ধরে বসে রয়েছে। ডিরেক্ট বলছে যা হয়েছে হয়েছে, আমি কিছু বুঝতে চাই না, জানতে চাই না, সবার যাইতে হবে। সেটা হলো গোসল যেদিন দিবে, গায়ে হলুদ, আমরা গ্রামে গোসল বলি এটাকে, আজকে গোসল করানোর পরের দিন বিয়ে, এরকম বলি। এর আগের দিন রাতের কাহিনী। নানু কিছুক্ষণ চুপ করে থাকলেন, থাকে বলেন ঠিক আছে যা, সবাই যাবে।
আমার ফ্যামিলির মুরব্বী নানু যেটা বলে সেটাই। আমরা আর কিছু, কেউ কিছু বলে নাই, সবাই চুপ। তো মামা অনেক কিছু বলে টলে চলে গেছে। পরের দিন সকালবেলা আমরা ওখানে গিয়েছি। তখনকার বিয়েগুলো এমন হইতো যে তোমার গায়ে হলুদের 2 দিন আগেই মেহমানরা আসা শুরু হইতো, 5 দিন 6 দিন থাকতো, অন্যরকম পরিবেশ ছিল। আমরা সেই বিয়েতে অংশগ্রহণ করছি খুব দারুণ ভাবে। কিন্তু এখন হইলে ওকে আসলো না, আচ্ছা দাওয়াত দিছি, আসলে আসবে, না আসলে নাই, এমন একটা জিনিস তৈরি হয়েছে। দাওয়াত দেয়, সে আসলো না, ঠিক আছে, না আসলে কি আর করার আছে, দাওয়াত তো দিছি। ওই যে শহরের প্রভাব তৈরি হয়েছে, বাট ওই সময় এটা ছিল না। ওই যে বললাম পায়ে ধরে বসে রয়েছে, না গেলে হবে না, যাইতেই হবে। এই সামাজিক যে বন্ধনটা, সোশ্যালাইজেশনের এই জায়গাটা, এটা খুব স্ট্রং ছিল একটা সময়, বাট এখন আর নাই। কেন নাই? কারণ অনেকগুলো কারণ, ফাইন্যান্সিয়াল কারণ, বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন, বৈশ্বিক যে উন্নত বিশ্বের প্রভাবগুলো আমাদের সোসাইটিতে পড়তেছে, আমরা তাদেরকে কপি করতেছি। তারা একা থাকে, তারা সিঙ্গেল ফ্যামিলি লিড করে, তারা হচ্ছে তোমার বৃদ্ধাশ্রম প্র্যাকটিস করে, বাবা মা বয়স্ক হয়ে গেলে আলাদা জায়গায় রাখে। এই যে তাদের কালচার আমাদের উপরে ঢুকে পড়ছে, আর জি বাংলা স্টার জলসার প্রভাব তো আছেই। নানান কারণে এই জায়গাগুলোর মধ্যে পার্থক্য আছে, তবে তারপরেও গ্রামের তুলনায় শহরের সামাজিকীকরণের মধ্যে কিছুটা পার্থক্য আছে। যদিও শহর অনেক বেশি র্যাপিড, অনেক বেশি মানে ফাস্ট চলছে, তো গ্রামে অনেক বেশি প্রতিবেশী সুলভ আচরণ, একটু ধর্মীয় রক্ষণশীলতা, এগুলো গ্রামে একটু কম, তুলনামূলক বেশি তুমি যদি দেখো। আচ্ছা, তারপরে আমরা তোমাদের থটের যে জায়গাগুলো আছে সবগুলো নিয়ে আলোচনা করছি। যেহেতু চ্যাপ্টারটা বলছিলাম সহজ তবে গুরুত্বপূর্ণ, কেন গুরুত্বপূর্ণ আশা করি তোমার এতক্ষণ ধরে এগুলো বুঝাইতে পারছি আমি। কারণ আমরা সামাজিক জীব হিসাবে এই প্র্যাকটিস গুলোর খুব দরকার, এগুলোকে আমরা এখন আর মূল্যায়ন করি না। আর মূল্যায়ন না করার মাসুল আমাদেরকে একটা সময় দিতে হবে, খুব ভয়ঙ্কর ভাবে হয়তোবা। চলো আমরা এবার প্রশ্ন দেখি। সুস্মিতা তার বান্ধবীকে নিয়ে দুর্গাপূজা দেখতে যায়। সুস্মিতার এই কাজ সমাজ পরিবর্তনের কোন উপাদানকে নির্দেশ করে? এটা কি জৈবিক উপাদানের মধ্যে পড়ে, নাকি সাংস্কৃতিক পড়ে, নাকি যোগাযোগ, নাকি প্রাকৃতিক উপাদানের মধ্যে পড়ে? এখন দেখো, সুস্মিতা তার বান্ধবীকে নিয়ে দেখতে গেছে পূজা, সুতরাং তার জৈবিক কি বলে সাংস্কৃতিক কাজের মধ্যে পড়ে। তারপরে তমা এসএসসি হচ্ছে তোমার ইয়ে করছে, পাশ করে কিছু বিষয়ে জ্ঞান অর্জন করে নিজে সচেতন হয়েছে এবং অপরদিকে সচেতন করতে সচেষ্ট হয়েছে, বিশেষ করে নারী শিক্ষা, যৌতুক আইন সহ প্রভৃতি বিষয়ে। অপরদিকে পপি একজন শিক্ষিকা। পপির মতো আরো মেয়েরা সরকারের বিভিন্ন পদে চাকরি করছে, কোনো কোনো ক্ষেত্রে স্বল্প প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হচ্ছে। তমার সচেতনতার পেছনে সমাজ পরিবর্তনের কোন উপাদান কাজ করে? তমা যে এখন সচেতন, তার পেছনে হচ্ছে শিক্ষা। সবগুলো দিয়ে সমাজ পরিবর্তন হয়, ন্যাচারালি হবে, জৈবিক কারণেও হবে, প্রযুক্তির কারণেও হবে, শিক্ষার কারণেও হবে, তবে এখানে শিক্ষা কাজ করছে। উদ্দীপকে বিভিন্ন ক্ষেত্রে নারীর অংশগ্রহণে কি হয়? দেশ উন্নত, অর্থনীতি আগে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়, সুতরাং সবগুলোই হচ্ছে উত্তর। সমাজ পরিবর্তনের বিশেষ উপাদান কোনটি? প্রযুক্তি, শিক্ষা, যোগাযোগ, নগরায়ন। বইয়ে যেটাকে বিশেষ বা স্পেশাল এলিমেন্ট বলে নিছে, তুমি সেটাকে নিতে হবে। এখানে প্রযুক্তি বলো, শিক্ষা বলো, যোগাযোগ বলো, নগরায়ন বলো, প্রত্যেকটারই প্রভাব আছে, কম অথবা বেশি, তবে বিশেষ উপাদান হচ্ছে শিক্ষা, যেটার দ্বারা সমাজের বাহ্যিক এবং ভিতরকার সব ধরনের পরিবর্তন হয়। এরপরে বলছে নগরায়ন কি? গ্রামীণ জীবন ছেড়ে শহর জীবন গ্রহণ প্রক্রিয়া, আরবানাইজেশন। মেডিকেল কলেজ সমূহে নারী শিক্ষার্থীর শতকরা হার কত? আগের থেকে কমছে না বাড়ছে? ডেফিনেটলি বাড়ছে, এখন 29%। সামাজিক পরিবর্তনের জৈবিক উপাদান: জনসংখ্যার ঘনত্ব, জীবনযাত্রার মান, জনসংখ্যার প্রকৃতি। সামাজিক উপাদানের যতগুলো উপাদান আছে তার মধ্যে জৈবিক উপাদান বললে জনসংখ্যা রিলেটেড, যেহেতু জীবন যেহেতু সবগুলো হবে, কোনোটাকে বাদ দেওয়া যাবে না। বাংলাদেশের পরিবার ভেঙে যাওয়ার কারণ কি? দারিদ্র্য, শিল্পায়ন, বহু বহুমুখী শিক্ষার হার বৃদ্ধি। পরিবারগুলো যে ভাঙছে তার মধ্যে কোনটাকে তুমি কারণ হিসেবে বাদ দিবা? এখান থেকে সবগুলোকে তো নিতে হবে। সামাজিকীকরণে মুখ্য ভূমিকা পালন করে কোন মাধ্যম? খেলার সাথী, তারপরে চলচ্চিত্র, বিদ্যালয়, পরিবার। মুখ্য ভূমিকার কথা বলছে, মানে সব থেকে প্রাইম ভূমিকা হচ্ছে তোমার পরিবারের, বাকি সবারই ইয়ে আছে, তোমার প্রভাব আছে। খেলার সাথে মারাত্মক প্রভাব, কারণ হচ্ছে এরাই ভালো বানায়, এরাই খারাপ বানায়, তাই না? এই জন্য শিশুর কিন্তু অন্তরঙ্গ বন্ধু দরকার আছে, তোমার বন্ধুর তোমার উপরে প্রভাব থাকবে। আমার জীবনে এরকম ভালো ভালো বন্ধু অনেক আছে, তো সবার জীবনে তার বন্ধুর প্রভাব থাকে, মাথায় রাখবা। হাসান তার বাবা মা দাদা দাদির সঙ্গে কলিমপুর গ্রামে বসবাস করেন। হাসান প্রতিদিন তার দাদার সাথে বাইরে ঘুরতে যায় এবং অনেক কিছু শেখে। প্রশ্ন করছে যে হাসান কোন ধরনের পরিবারে থাকে? একক পরিবারে থাকলে তো তার দাদার সাথে তার বাইরে যাওয়ার কোনো চান্স ছিল না।
সে যৌথ পরিবারে থাকে। এরপরে হচ্ছে তোমার পরিবার হচ্ছে সমাজ কাঠামোর মৌল সংগঠন। ওকে, পরিবারের গঠন কার্যাবলীয় কাঠামোতে অনেক পরিবর্তন হলেও পরিবারের সাথে মানুষের সম্পর্ক সুগভীর। বাবা মায়ের বিচ্ছেদের কারণে শিশু লাবলু শৈশব থেকে তার চাচার বাসায় বসবাস করে। সে নিয়মিত স্কুলে যায় না এবং বন্ধুর সাথে খারাপ আচরণ করে। উদ্দীপকের প্রথম অংশে পরিবারের কোন দিকটার প্রতি ইঙ্গিত করা হয়েছে? বলছে পরিবার হচ্ছে সমাজ কাঠামোর মৌল সংগঠন। একটু খেয়াল করো, বুঝো। পরিবারের গঠন কার্যাবলী ও কাঠামোতে অনেক পরিবর্তন হলেও পরিবারের সাথে মানুষের সম্পর্ক গভীর। তো ইঙ্গিত আছে কিসের? পরিবারের গুরুত্বের ইঙ্গিত আছে। এরপর লাভলু সামাজিকীকরণের ক্ষেত্রে ঘাটতি আছে। লাভলুর যে সোশ্যালাইজেশন, তার মধ্যে প্রবলেম যথাযথ পরিবেশের, বাবা মায়ের সুসম্পর্ক, সামাজিক পরিবেশ, মানে সবগুলো। শিশুর সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম কি? দেখো, এই কথা কিন্তু বারবার ঘুরে ফিরে আসবে। সামাজিকীকরণের গুরুত্বপূর্ণ মাধ্যমের কথা আসবে। পরিবার। মানবীয় সম্পর্কের পরিবর্তন হচ্ছে সামাজিক পরিবর্তন, এই কথাটা কে বলছেন? কোন মনীষীর কথা এটা? এটা বলেছিলেন মিস্টার ম্যাকাইভার। বসবাসের উপর ভিত্তি করে পরিবার কত রকমের হয়, অর্থাৎ বিয়ের পরে কোথায় বসবাস করে মানুষ, তাই না? এটার উপর ডিপেন্ড করলে পরিবারের শ্রেণী বিভাগ যদি তুমি ধরো, তাহলে তিন রকম হবে: মাতৃ, পিতৃ এবং নয়াবাস। চিত্রের আলোকে নিচের চিত্রের আলোকে পরবর্তী প্রশ্ন উত্তর দাও। চিত্রের সামাজিকীকরণ প্রক্রিয়া প্রধানত কোন প্রতিষ্ঠানের ভূমিকা নির্দেশ করছে? পরিবার, গণমাধ্যম, বিদ্যালয়, স্থানীয় গোষ্ঠী। আচ্ছা, এখানে চিত্রটা দেখো। এখানে একজন মানুষ, এখানে একজন মানুষ, এখানে একজন মানুষ, মানে তিনজনের ছবি আমরা দেখছি। তো এখানে সামনে কিছু একটা আছে, কিছু একটা পেপার বা কোনো বই টই বা কিছু একটা বিনোদনের মাধ্যম তাদের হাতে আমি দেখতে পাচ্ছি, তাই না? তো চিত্রের সামাজিকীকরণ প্রক্রিয়ায় প্রধানত কোন প্রতিষ্ঠানের ভূমিকার কথা বলছে? তো প্রতিষ্ঠানের কথা বললে এখানে তারা পত্রিকা বা বইটই কিছু একটা পড়ছে, কিছু একটা ভোরের আলো টালো একটা পত্রিকার নাম, সেটা গণমাধ্যম। নির্দেশিত মাধ্যমটির দ্বারা কি হচ্ছে? আধুনিকতার স্পর্শ, শিশু কিশোররা বিনোদন পাচ্ছে, সমাজের সাথে তারা মানিয়ে চলতে শিখছে, মানে সবগুলো। বংশমর্যাদা এবং সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবার কয় ধরনের হয়? অর্থাৎ তুমি যদি এখান থেকে দেখো, তাহলে বংশমর্যাদা, সম্পত্তির উত্তরাধিকার দুই রকম, পিতৃমাতৃ। পরিবার কোন ধরনের প্রতিষ্ঠান? পরিবার কি সামাজিক, নাকি ব্যক্তিগত, নাকি রাজনৈতিক, নাকি সাংস্কৃতিক? অবশ্যই সামাজিক প্রতিষ্ঠান। কোনটি মানুষের সমাজ জীবনের মূল বিষয়? বিবাহ, মূল্যবোধ, আচরণ, মিথস্ক্রিয়া। আচ্ছা, এখান থেকে সমাজ জীবনের মূল বিষয় কি বিবাহ, নাকি সমাজ জীবনের মূল বিষয় তার ভ্যালু, নাকি সমাজ জীবনের মূল বিষয় তার আচার আচরণ, নাকি মিথস্ক্রিয়া? মিথস্ক্রিয়া মানে হচ্ছে সমস্ত বিষয়গুলোর মধ্যে একটা কম্বিনেশন, একটা সম্পর্ক, একটা তোমার দেখা যায় না, আমার একটা সম্পর্কের নাম হচ্ছে মিথস্ক্রিয়া। তোমার আশপাশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মসজিদ, মন্দির, সমাজ সদস্য, সবার মধ্যে যে একটা আন্তঃযোগাযোগ আছে, এটাকে বাংলায় বলা হয় মিথস্ক্রিয়া, মাথায় রাখুন। যাই হোক, এখানে বলছে কোনটি মানুষের সমাজ জীবনের মূল বিষয়। তো মূল বিষয় বললে তুমি মিথস্ক্রিয়াকে নিতে হবে, কারণ সবগুলোর একটা ওয়েল কম্বিনেশন এখানে এসে ঘটে। ওকে, মানুষের দলকে জীবনযাপনের মানুষের দলবদ্ধ জীবনযাপনের বিশ্বজনীন প্রতিষ্ঠান কি? দলবদ্ধ জীবনযাপনের কথা বলছে, সো পরিবার। পরিবার গঠনের অন্যতম পূর্ব শর্ত কি? বিবাহ, নাকি পরিবার কাঠামো গঠন, নাকি সামাজিকীকরণ, নাকি মূল্যবোধ গঠন? অবশ্যই বিবাহ। জাহেদার বিয়ের পর তার স্বামী জলিল শহরের একটি পৃথক অ্যাপার্টমেন্টে তাদের দাম্পত্য জীবন শুরু করে। এটি কোন ধরনের পরিবারের উদাহরণের নয়াবাস? কারণ বিয়ের পরে সে হচ্ছে তার তেল হইছে, সে যে আলাদা বাসা নিছে। তারপরে স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবার কত রকমের হয়? অর্থাৎ এক পতি না বহুপতি, এক পত্নী নাকি বহুপত্নী? তোমাদের বলছিলাম এগুলো সংখ্যার ভিত্তিতে যদি হিসাব করো, তাহলে পরিবার হচ্ছে আহ এক পত্নী, বহুপত্নী এবং বহুপতি, অর্থাৎ তিন রকমের। একটা বউ, বেশি বউ এবং একাধিক স্বামী। ওই যে তিব্বত এবং টোডা এই কাহিনীগুলো ছিল। গোষ্ঠী জীবনের প্রথম ধাপ কি? অবশ্যই গোষ্ঠী জীবনের প্রথম ধাপ হচ্ছে গিয়ে পরিবার। শিশুর সামাজিকীকরণে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম কোনটি? ধর্মীয় প্রতিষ্ঠান, খেলার সাথী, তারপরে তোমার হচ্ছে বিদ্যালয়,
তারপরে পরিবার। এখন শিশু সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যমের কথা বলছে। যেগুলো আছে সবগুলি মাধ্যম, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যমগুলো তো পরিবারের উপর আর কোনো কিছু আসতে পারে না। ফ্যামিলির শিক্ষা সব থেকে বড় শিক্ষা, তাই না? সুতরাং পরিবার পরিবার পরিবার, 100%, কোনো কথা নাই। এরপরে আসো, স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবারের ধরন কি রকমের হতে পারে? স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবারের ধরন 3 রকমের হতে পারে: একটা বউ, বেশি বউ এবং একাধিক স্বামী। কোনটি মানুষের সমাজ জীবনের মূল বিষয়? একটু আগে আমরা পড়েছিলাম মিথস্ক্রিয়া। পরিবার গঠনের অন্যতম পূর্ব শর্ত হচ্ছে বিবাহ। তারপরে তোমার শিশুর সমাজ থেকে কি শিখে? ধর্ম, পড়ালেখা, রীতিনীতি, কথা বলা। আমার প্রশ্ন হচ্ছে সমাজ থেকে, এখান থেকে আসলে শিখে না কোনটা? সবগুলো শিখে। তো তার মধ্যে বলতে গেলে আমরা রীতিনীতিটা বললে সবকিছু চলে আসে। আধুনিক যুগে কোন পরিবার সর্বাধিক দেখা যায়? এক পত্নী, অর্থাৎ একটা বউয়ের পরিবার সব থেকে বেশি এখন দেখা যায়, লক্ষ্য করা যায়। বাংলাদেশের শহরাঞ্চলের অধিকাংশ পরিবার কি ধরনের? শহরাঞ্চলের অধিকাংশ পরিবার হচ্ছে একক পরিবার। সমাজ কাঠামোর মৌল সংগঠন কোনটা? পরিবার। শিশুর সামাজিকীকরণের আনুষ্ঠানিক মাধ্যম কোনটি? আনুষ্ঠানিক মাধ্যম কি পরিবার, নাকি রাষ্ট্র, নাকি সমাজ, নাকি বিদ্যালয়? দেখো তো, একটা কোশ্চেন বিভিন্ন টোনে, বিভিন্ন স্টাইলে, বিভিন্ন ধরনে বারবার কিন্তু আসতেছে। তাহলে সামাজিকীকরণ, শিশু কোথায় শিখছে, কিভাবে শিখছে, মানে একই কোশ্চেনের বিভিন্ন রকমের রূপ ভেদ আছে, তাই না? যাই হোক, তো এখন যেহেতু আনুষ্ঠানিক মাধ্যম বলছে, অর্থাৎ ফর্মাল ওয়েতে সে কোথা থেকে শিখবে? পরিবারে শুরু হবে, কিন্তু তার ফর্মালিটি শুরু হয় তার বিদ্যালয় দিয়ে। মোমেনা ছোটবেলা থেকে তোমার হচ্ছে মামা বাড়িতে বেড়ে ওঠে। তার জন্মের 3 বছর পর তার বাবা মা আলাদা হয়ে যায়। সে এখন নবম শ্রেণীতে পড়ে, কিন্তু সে প্রায় সবার সাথে কারণে না কারণে খারাপ ব্যবহার করে। মোমেনার স্বাভাবিক বিকাশের প্রধান অন্তরায় কি? সামাজিক সমস্যা, সামাজিকীকরণের অভাব, মামা বাড়িতে বেড়ে ওঠা, পরিবেশের প্রভাব। আচ্ছা, পরিবেশের অভাব। এখান থেকে নিতে গেলে আমরা সামাজিকীকরণের অভাব, যেটা এটাকেই নিব, এটাই ভালো উত্তর। গ্রাম্য পরিবেশ শিশু মনকে কেমন করে? ধূর্ত, জটিল, জ্ঞানী, কোমল? গ্রামের পরিবেশ শিশু মনকে পজিটিভ অ্যান্সার নিবা, কোমল করে। মাতৃসূত্রীয় সূত্রীয় পরিবার ব্যবস্থা প্রচলিত আছে কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে? খাসি এবং গারো, তোমাদেরকে বলে আসছিলাম ভাইয়া। যেসবের ভিত্তিতে বিভিন্ন প্রকারের পরিবার গঠিত হয়: বসবাস, পাত্র পাত্রী, পরিবারের আকার, বংশমর্যাদা, স্বামী স্ত্রীর সংখ্যা এবং কর্তৃত্ব। আচ্ছা, এখন পরিবারের যে ক্লাসিফিকেশন গুলো হয়, তো এর মধ্যে এগুলো পড়ে কি পড়ে না? দেখো তো, সবগুলোই পড়ে, সুতরাং সবগুলো নিয়েই উত্তরটা হবে। উঁচু বর্ণের সাথে, উঁচু বর্ণের পাত্রের সাথে নিচু বর্ণের পাত্রের বিবাহ হলে উঁচু বর্ণের পাত্র অনুলোম। পরিবারের মাধ্যমে যে নিরাপত্তা নিশ্চিত হয়, অর্থনৈতিক, মনস্তাত্ত্বিক, সাংস্কৃতিক? যে নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তাও হয়, মনস্তাত্ত্বিক নিরাপত্তাও হয়, সাংস্কৃতিক নিরাপত্তাও হয়। সবগুলোই পরিবার থেকে হয়। কোন পরিবার শহরে সর্বাধিক পরিলক্ষিত হয়? নয়াবাস। যান্ত্রিক সভ্যতা বিকাশের পারিপার্শ্বিক অবস্থাকে কি বলা হয়? মনস্তাত্ত্বিক পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ, সাংস্কৃতিক পরিবেশ, মিথস্ক্রিয়া। এখন বলো, কথাটা একটু খেয়াল করো, বলছে যান্ত্রিক সভ্যতা, অর্থাৎ আমাদের জীবনে টেকনোলজির দিককে যদি তুমি নিয়ে আসো, তাইলে এখান থেকে তোমার ডাইরেক্ট কথাটা চলে যাবে প্রযুক্তিগত পরিবেশের সাথে। স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবার কত ধরনের হতে পারে? আগেই বলছি, একটা বউ, বেশি বউ, বেশি স্বামী। ঠিক আছে, সুতরাং 3 ধরনের হতে পারে: এক পত্নী, বহুপত্নী এবং বহুপতি। অনুপরিবারের বৈশিষ্ট্য: গ্রামাঞ্চলে ধরনের পরিবার দেখা যায় না। এই পরিবার দুই পুরুষে আবদ্ধ। বিশ্বের উন্নত দেশগুলোতে এ ধরনের পরিবার প্রথা প্রচলিত। দেখো, অনুপরিবার মানে কি? ছোট পরিবার সাইজের দিক থেকে। এই পরিবারের বৈশিষ্ট্য কোনটা? এই পরিবারের বৈশিষ্ট্য হচ্ছে তোমার এই পরিবার দুই পুরুষে আবদ্ধ, নাকি দেখো, অনুপরিবারের বৈশিষ্ট্য, অনু বলতে কি ছোট বোঝায় নাকি বড় বোঝায়? অনু বলতে অবশ্যই ছোট বোঝায়। তাহলে অনুপরিবার বৈশিষ্ট্য, গ্রামাঞ্চলে এ ধরনের পরিবার দেখা যায় না। না, দেখা যায় তো অনুপরিবার। এখন শহরে দেখা যায় বেশি। এ পরিবার দুই পুরুষে আবদ্ধ। বিশ্বের উন্নত দেশগুলোতে এ ধরনের পরিবার প্রথা প্রচলিত। দেখো, উত্তরগুলো এমন ভাবে নিচে সাজাইছে, এত বেশি ফ্ল্যাকচুয়েট হয়েছে। এখান থেকে যদি উত্তর নিতে হয়, ভালো উত্তর তোমাকে নিতে হবে। এ পরিবার দুই পুরুষে আবদ্ধ, হ্যাঁ, এটাও হতে পারে। বিশ্বের উন্নত দেশগুলোতে পরিবার প্রথা প্রচলিত, হ্যাঁ। গ্রামাঞ্চলে দেখা যায় এটা কিছু কিছু ক্ষেত্রে, তবে আমার মনে হয় অনুপরিবার গ্রামাঞ্চলে দেখা যায় না, শহরে বেশি দেখা যায়, এটাও তো ঠিক।
এই পরিবার দুই পুরুষে আবদ্ধ না, দুই পুরুষে আবদ্ধ হলে সেটা তনু পরিবার না, সেটা যৌথ পরিবার। বিশ্বের উন্নত দেশগুলোতে ধরুন পরিবার প্রথা প্রচলিত। 1 এবং 3 হচ্ছে ভালো উত্তর, 1 এবং 3 ভালো উত্তর। এখানে 3 লিখতে গিয়ে 4 লিখছে, এটা নেওয়া যাচ্ছে না, 2 এবং 3 নেওয়া যাচ্ছে না, কারণ দুই পুরুষ আবদ্ধ হলেই কোনো পরিবার হয়? ম্যাচ করে নিও তো তোমরা একটু। মানসিক আনন্দের জন্য বর্তমানে সবচেয়ে বড় বিনোদন কেন্দ্র ধরা হয় কোনটিকে? শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার, প্রযুক্তি, পার্ক? অর্থাৎ আমরা মেন্টাল রিক্রিয়েশন, এখন আমরা এর মধ্যে থেকে যেগুলো আছে এখান থেকে আমরা কোনটা থেকে নেই? মানসিক আনন্দের কথা বলছে, মেন্টাল রিলিফ, সুতরাং পরিবারই মেন্টাল রিলিফ। এবার আমরা কোশ্চেনে যাব। দেখো তো ভাইয়া, এই প্রশ্নগুলোর ম্যাক্সিমাম উত্তর তোমাদেরকে বলে দিছি। সাংস্কৃতিক পরিবেশ কি নিয়ে গঠিত? আমাদের পরিবার, আমাদের সমাজ, আচার অনুষ্ঠান, এগুলো নিয়ে সাংস্কৃতিক পরিবেশ গঠিত। সামাজিক পরিবেশ কি, এগুলো আলোচনা হয়ে গেছে অনেকবার, অনেকভাবে বলছি। সমাজ, সামাজিকতা বা একটা আমাদের সমাজের যে সার্বিক পরিবেশ, সেটা। মিথস্ক্রিয়া মানে সবগুলোর মধ্যে সম্পর্ক। পরিবারের সংজ্ঞা বলছি। পরিবার গঠনের পূর্ব শর্ত বিবাহ। বিবাহ। আদর্শ পরিবার কাকে বলে? আদর্শ পরিবার হচ্ছে যে পরিবার তোমার মানে কি বলে এটাকে, সব থেকে পজিটিভ চর্চাগুলো যে পরিবারে আছে, একটা পরিবারের সার্বিক পজিটিভ জিনিসগুলো যেখানে উপস্থিত, বাবা মা, ভাই বোন, তাদের সাথে যে পরিবারের সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় সমস্ত বিষয়গুলোর প্রপার চর্চা আছে, যেটাকে আদর্শ পরিবার বলে। অনুলোম প্রতিলোম বলছি। প্রতিলোমে পাত্রী উঁচু বংশের, পাত্র নিচু বংশের হয়। অনুলোমে পাত্র উঁচু বংশের, পাত্র নিচু বংশের হয়। সামাজিক পরিবর্তন হচ্ছে সমাজের পরিবর্তন, সমাজের মানুষ এবং তাদের জীবনধারার পরিবর্তন। গণমাধ্যম হচ্ছে আমাদের জীবনের খবরাখবর এবং বিনোদনের অন্যতম একটা থ্রো হচ্ছে গণমাধ্যম। এক পত্নী পরিবার, যেখানে একটা বউ থাকে, একজনের স্ত্রী নিয়ে হয়। সামাজিক পরিবর্তন, সমাজের পরিবর্তন। অনুলোম বিবাহিত পরিবার এবং প্রতিলোম বলেছি। গোষ্ঠী জীবনের প্রথম ধাপ হচ্ছে পরিবার। আকারের উপর ভিত্তি করে পরিবারকে কয় ভাগে ভাগ করা যায়? বারবার আলোচনা করেছি এগুলোকে, তাই না? কর্তৃত্বের ভিত্তিতে কয় ধরনের হয়? পরিবারকে সব চাঁদি প্রতিষ্ঠানের নাম কি? ভাই এগুলো শুরুর দিকে অনেক আলোচনা করছি। গণমাধ্যম বলেছি, পিতৃবাস বলেছি। পিতার গৃহে যখন বসবাস করে বিয়ে করার পর আমাদের ম্যাক্সিমাম পরিবার এরকম। স্বামী স্ত্রী সংখ্যার ভিত্তিতে পরিবার 3 ধরনের হয়ে থাকে। এরপরে দেখো, আমরা অনুধাবনগুলো নিয়ে কথা বলবো, যেগুলো বোঝানোর জন্য তোমাদেরকে অনেক সময় দিয়েছি ভাইয়া শুরুতে। পরিবারে ছিল ধর্মীয় শিক্ষার প্রাণ কেন্দ্র। ছিল, এখন আর নাই, মানে জিনিসটা এখন কঠিন। ধর্মের শিক্ষাগুলো মানুষ একসময় পরিবার থেকেই শিখতো, তাই না? এখন যদিও সেটার চর্চাতে ভাটা পড়ছে। গ্রামে যৌথ পরিবার ভেঙে যাচ্ছে কেন? শিল্পায়ন, নগরায়ন, স্টার জলসা, জি বাংলার প্রভাব। তো পরীক্ষা খাতায় কি স্টার জলসা জি বাংলা লিখবা? বলবা যে না, বলবা সাংস্কৃতিক প্রভাব। পরিবারকে শিশু শিক্ষা লাভের কেন্দ্র বলা হয় কেন? কারণ এখানে জন্ম লাভ করার পর থেকে প্রাথমিক শিক্ষাগুলো সেখান থেকেই পায়। আধুনিক যুগের সংস্কৃতি কোনটিকে কেন্দ্র করে গড়ে উঠেছে ব্যাখ্যা করো। বলেছি বারবার, আধুনিক যুগের সংস্কৃতি সত্যিকার অর্থে আমাদের প্রযুক্তিগত দিকটাকে খুব বেশি প্রমোট করে। শিশুর সামাজিকীকরণে বিদ্যালয়ের প্রভাব গুরুত্বপূর্ণ কেন? কারণ বিদ্যালয়ে তার শিক্ষক, তার বন্ধু বান্ধব, তার ক্লাসমেট, সহপাঠী, বড় ছোট, সবার সাথে তার একটা পরিবেশ মেনটেন করতে হয়। সবার সাথে তার একই রকমের আচরণ করার সুযোগ নেই। সো এটা তার বিশাল সামাজিকীকরণের একটা ক্ষেত্র। শিশুর সামাজিকীকরণে অন্তরঙ্গ বন্ধুদল গুরুত্বপূর্ণ কেন? কারণ বন্ধুর প্রভাব একটা মানুষের জীবনে অনেক বেশি থাকে তার কারণে। পরিবারকে আয়ের একক বলা হয় কেন? আয়ের একক বলা হয় কারণে, কারণ পরিবার আয় করে এবং সেই আয়ের বন্টন দিয়ে প্রথমত তাদের ইকোনমিক যে সার্কামস্টেন্স আছে বা পরিস্থিতি, সেটাকে তারা মেনটেন করে প্রথমত। পারিবারিক আয়, গ্রামীণ সমাজে যদি দেখো আর কি। একটি সড়ক দুর্ঘটনা সারা জীবনের কান্না, বলতে হবে না। সমাজ জীবনে মূল্যবোধের অনুশীলন প্রয়োজন কেন? এটা নিয়ে সব থেকে বেশি সময় দিয়েছি। পরিবারকে বিশ্বজনীন প্রতিষ্ঠান বলা হয় কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ সারা পৃথিবীতে এটা আছে প্রথমত। দ্বিতীয়ত, তুমি পরিবারের শিক্ষাকেই তোমার ব্যক্তি জীবন, সমাজ জীবন এবং সার্বিক তোমার যত কাজের ক্ষেত্র আছে সমস্ত জায়গায় তুমি চালাবে। এবং এটা সারা পৃথিবীতেই আছে এই প্রতিষ্ঠানটা। হয়তো বা তাদের সিস্টেম, আকার, কালচার, নর্মস এগুলোর মধ্যে পার্থক্য আছে, তবে রয়েছে। নারীর ক্ষমতায়ন বলতে কি বুঝো? সমাজের পরিচালনার গুরুত্বপূর্ণ পদে নারীদের বসা এবং পরিচালনাকে এক কথায় নারীর ক্ষমতায়ন বলে, তাই না? আগে তো নারীদের কাজ কেবল পরিবারের ভিতরে আবদ্ধ ছিল, এখন মেয়েরা অনেক সামাজিক পরিবর্তনের কাজ করছে, বড় পোস্টে চাকরি করতেছে, বিমান উড়ানো থেকে শুরু করে অনেক বড় বড় কাজ তারা করছে। সো কর্মক্ষেত্রের জায়গায় নারীর প্রাধান্য হচ্ছে নারীর ক্ষমতায়ন প্রকৃতপক্ষে। বিদ্যালয় কিভাবে একজন শিশু সামাজিকীকরণের ভূমিকা রাখে বলেছি। সামাজিক মূল্যবোধ বলতে কি বোঝায় এটাও বলেছি। সামাজিক মূল্যবোধ কি, সামাজিক পরিবেশ বলতে এগুলো বলেছি। তো দেখো, শুরুতে যে আলোচনাটা করছি, এতে করে তোমাদের কিছু উপকার হয়েছে, অনেক কিছু চলে আসছে।
ধর্মশিক্ষার প্রাণকেন্দ্র আবার আসছে, শিশু সামাজিক উন্নয়ন, ধর্মীয় শিক্ষার প্রভাব। সবচেয়ে বেশি প্রভাব যে প্রতিষ্ঠানে, সেটা ধর্মীয় প্রতিষ্ঠান। কারণ ধর্ম মানুষকে বিনয়ী এবং নরম হইতে শিখায়। পৃথিবীর সব ধর্মই, মুসলমান, একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন বৌদ্ধ, সে যদি তার ধর্মটাকে প্রপারলি প্র্যাকটিস করে, সে কোমল হবে। বুঝতে পারছো? ধর্মের প্রপার প্র্যাকটিস যদি সে করে, সে কোমল হবে। সুতরাং তার সামাজিকীকরণ, তার সামাজিক আচার আচরণকে মারাত্মকভাবে প্রভাব বিস্তার করে হচ্ছে ধর্ম। মিথস্ক্রিয়া বলেছি, অন্তরঙ্গ বন্ধুত্ব দল, এটাও বলেছি। সামাজিকীকরণ জীবনব্যাপী প্রক্রিয়া বলেছি, তুমি সারা জীবন ধরে এটা চলতে থাকবে, তুমি শিখতে থাকবা। আবার একই প্রশ্নগুলো আসছে, সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের ফলে সৃষ্ট একটি নৈরাজ্যের ব্যাখ্যা দাও। মূল্যবোধের অবক্ষয় হয়ে গেলে নৈরাজ্য অনেক রকমই হতে পারে। এটা ধরো আইন না মানা, এটা একটা নৈরাজ্য। তারপরে তোমার গুণী মানুষের কদর না পাওয়া, এটা একটা নৈরাজ্য। তারপরে সামাজিক বিশৃঙ্খলা, যে কোনোটা নিয়ে তুমি আলোচনা করতে পারো। দৃশ্যপট 1, লিমন তার বাপ চাচার সাথে একই পরিবারে বসবাস করত। সম্প্রতি বিবাহ করে বউকে নিয়ে শহরে সে আলাদা বাসায় বসবাস করে। সবুজ রংপুর কারমাইকেল কলেজে অনার্স পড়ে। তার আচার আচরণে বন্ধু বান্ধব সহ সবাই মুগ্ধ। তার সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তার এক প্রতিবেশী বলেন সে তার বাপ দাদার মতোই হয়েছে। অধিপকে লিমনের বাপ চাচার পরিবারটি যে ধরনের তা ব্যাখ্যা করো। বাপ চাচার সাথে একই পরিবারে বসবাস করত, এটা যৌথ পরিবার, তাই না? আর লিমন বিয়ে করে যদি সেখানে থাকতো, তখন তাকে বর্ধিত পরিবারও বলা যেত, তাই না? তার বাবাও থাকতো এই পরিবারে, তার চাচাও থাকতো, বর্ধিত পরিবার বলাও সঙ্গত, সমস্যা নাই, লিমন সহ যেহেতু সে বড় হয়েছে। আচ্ছা, তো যদি 3 পুরুষ হলে বর্ধিত হয়, যৌথ পরিবার বলতে পারো। তাহলে তুমি যদি জ্ঞানটা এখানে নাও, বাপ চাচার যে পরিবার যে ধরনের, যৌথ পরিবার। এরপরে উদ্দীপকের দৃশ্যপট 2-এ ইঙ্গিতকৃত মাধ্যমটি সামাজিকীকরণের শ্রেষ্ঠ মাধ্যম। ইঙ্গিতকৃত মাধ্যম কোনটা? পরিবার। কারণ সে তার বাপ দাদার মতোই হয়েছে, মানে তার বাবা এবং দাদা যেমন, সেই প্রভাবটা তার মধ্যে আসছে, মানে পারিবারিক শিক্ষার কথাটা তার মধ্যে আসছে। সো ওকে। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় মিতার সাথে পরিচয় হয়। ও পারভেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় মিতার সাথে পরিচয় হয়। বিশ্ববিদ্যালয় পড়া শেষে দুজনেরই বিসিএস এর মাধ্যমে সরকারি চাকরি হয়। তারা উভয়ে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়, কিন্তু তাদের উভয় পক্ষের মা বাবা এই সম্পর্ক মেনে নিতে পারেননি, তাই তারা আলাদা বাসা শহরে বসবাস করে। তাদের সংসারে 2টি সন্তানও আছে। পারভেজ ও মিতার মধ্যে গঠিত পরিবারকে কোন ধরনের পরিবার বলা যায়? নয়াবাস। যেহেতু বিয়ের পরে তারা আলাদা বাসায় থাকছে, সুতরাং নয়াবাস। পার্বত্য মিতার সন্তানদের সামাজিক মানুষে বেড়ে ওঠে বাবা মার ভূমিকাই মুখ্য, সুতরাং এটাকে আমরা বলবো নয়াবাস পরিবার। নয়া আবাস, সেখান থেকে নয়াবাস, বুঝছো? যেহেতু তাদের বাবা মা সম্পর্ক মানেনি, পারভেজ তার বাবার ফ্যামিলিতে যায়নি, আলাদা করে বাসা নিয়েছে, সুতরাং এটা নয়াবাস পরিবার। আচ্ছা, পারভেজ ও মিতার সন্তানদের সামাজিক মানুষ হিসেবে বেড়ে ওঠায় বাবা মার ভূমিকাই মুখ্য। বিশ্লেষণ করো। হ্যাঁ, বাবা মার ভূমিকায় মুখ্য হবে, কারণ তারা একটা ছোট পরিবারে বসবাস করে, তারা অনুপরিবারে বসবাস করে। এখানে তারা বাবা আর মা এই দুজনকে তারা দেখে তাদের মুরব্বী হিসাবে। যদি যৌথ পরিবারে থাকতো, দাদা দাদি বা নানা নানু এরকম থাকতো, সেই স্পর্শ পাওয়ার তাদের সুযোগ নাই। সো তারা যেহেতু অনুপরিবারে থাকে, এই জন্য বাবা মার ভূমিকা এখানে মুখ্য, নিঃসন্দেহে। চাকরিজীবী পিতামাতার একমাত্র সন্তান তাহমিদ বাবা মায়ের সাথে একটি জেলা শহরে বসবাস করে। ছুটির দিনে পিতামাতা সন্তানকে নিয়ে বেড়াতে বের হন। তার আচার আচরণ যেমন সকলের কাছে প্রশংসনীয়, ঠিক তেমনি সে মেধাবী শিক্ষার্থীও। পড়াশোনার ফাঁকে ফাঁকে সে পত্রিকা পড়ে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, অনুষ্ঠান ও নাটক দেখে, শিক্ষামূলক অনুষ্ঠান ও নাটক দেখে। আচ্ছা, তাহমিদের পরিবারটি কোন ধরনের পরিবার? চাকরিজীবী পিতামাতার একমাত্র সন্তান তাহমিদ বাবা মায়ের সাথে জেলা শহরে বসবাস করে। কোন ধরনের পরিবার? অনুপরিবার, ছোট পরিবার, তাই না? ছোট একক পরিবার আর কি, সহজ কথা বললে। আচ্ছা, তাহমিদের সামাজিকীকরণের ক্ষেত্রে শেষাংশ উল্লেখিত প্রতিষ্ঠানের ভূমিকা কি? পড়াশোনার ফাঁকে ফাঁকে পত্রিকা, শিক্ষামূলক অনুষ্ঠান এবং নাটক, মানে গণমাধ্যম। শেষাংশের ভূমিকা কি বিষয়ে উল্লেখিত প্রতিষ্ঠানের ভূমিকা মূল্যায়ন করো। হ্যাঁ, গণমাধ্যম একটা মানুষকে মুক্তভাবে চিন্তা করতে, লিবারেল হতে শিখায়, তাই না? গণমাধ্যম পত্রিকার ঘটনাগুলো, পত্রিকার খবরগুলো, বড় বড় মানুষের লেখার চিন্তাগুলো তোমার উপরে প্রভাব ফেলবে। টিভিতে দেখা ভালো ভালো অনুষ্ঠান, হানিফ সংকেতের ইত্যাদি বলো,
বা সামাজিক বৃন্দাবন দাসের নাটকগুলো বলো, পারিবারিক নাটকগুলো, এগুলো আমাদেরকে পারিবারিক শিক্ষা দেয় নিঃসন্দেহে। সুতরাং আমাদের পরবর্তী জীবনের মূল্যবোধ এবং সামাজিকীকরণ প্রক্রিয়ায় এদের ভূমিকা খুব শক্তিশালী। ওকে, তো এই ছিল ভাইয়া আয়োজন। তোমাদের সাথে অনেক কথা বলেছি। কোনো কথায় দ্বিমত হইতে পারো, একমত হতে পারো, অসুবিধা নাই। সেই অধিকার তোমার আছে, তবে চেষ্টা করেছি ভালো জিনিসগুলো তোমাকে দেয়ার। আমাদের সমাজ এবং বর্তমানের প্রেক্ষাপটে যে জিনিসগুলো প্রাসঙ্গিক না বললেই নয়, সেগুলো বলার চেষ্টা করেছি। ভালো থাকবে, আবার দেখা হবে, আবার কথা হবে। আল্লাহ হাফেজ।